আপনি যদি বিভিন্ন সময় রাস্তায় হাঁটেন কখনো দেখবেন যে কোনো একটা গাড়ি মনে হয় পড়ে আছে, খুব ভালো একটা গাড়ি কিন্তু ধুলো জমে আছে, একদম পুরো পরিত্যক্ত গাড়ি, কেউ হয়তো অনেক দিন ধরে জিনিসটা চালায় নেই। অনেক আফসোস হয় না যে আরে আমার থাকলে তো আমি কত সুন্দর মতো চালাইতাম, তাই না? আপনি দেখবেন পৃথিবীর অনেক নামকরা বড় বড় অভিনেতা অভিনেত্রী অনেক জনপ্রিয়, কিন্তু তারা সুইসাইড করে মারা গেছেন। এবং এরকম ঘটনা একটা দুইটা না, অসংখ্য আছে, আমাদের দেশ থেকে শুরু করে একদম হলিউড পর্যন্ত। এটা কেন হচ্ছে? পড়ালেখা করে যে গাড়িগুলো চলে সে দেখেন, পড়ালেখা নিয়ে সব থেকে পপুলার হচ্ছে এই প্রভাবটা। এবং এটা কি শিখায়? ম্যাটেরিয়ালিস্টিক গোল। এক্স্যাক্টলি রাইট। আপনি খেয়াল করবেন আমরা কিন্তু দোয়ার মধ্যে মধ্যে আল্লাহর কাছে কিছু চাই, বা সব ধর্মের মানুষ প্রার্থনার মধ্যে কিছু চায়। এটা কিন্তু একটা অটো সাজেশন। আমরা এটা নিজেও জানি যে আমি যদি পড়ালেখা না করি, আমি আল্লাহর কাছে যতই দোয়া করি আসলে কিন্তু আমি পাস করবো না। এটা অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু আমরা তারপরও আল্লাহর কাছে চাচ্ছি, মানে কি, আমি কিন্তু দিন শেষে নিজেই নিজেকে বলছি, ভায়া সৃষ্টিকর্তা, যে আল্লাহ তুমি আমাকে একটা বাড়ি করার সামর্থ্য দাও, আমাকে একটা গাড়ি কেনার সামর্থ্য দাও, আমি যেন চাকরিটা পাই। এটা বলে কিন্তু আমি নিজে নিজেকে বলছি যে জাভেদ তোমাকে কিন্তু এটা পেতে হবে, তোমাকে পেতে হবে, তোমাকে পেতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পাইক স্টোরি শো। আপনারা জানেন আমাদের এই শোয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সেই সকল টপিক নিয়ে কথা বলা যেন আপনাদের পার্সোনাল ডেভেলপমেন্টে আরও অনেক হেল্প হয়, এবং আপনারা যেন আপনাদের লাইফে একজন বেটার ডিসিশন মেকার হতে পারেন। সো এইরকমই একটা টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো চমৎকার দুইজন মানুষের সাথে। আমার পার্সোনালি অনেক পছন্দ, এবং আই এম শিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরও পরিচিত মুখ দুইজন, জাভেদ পারভেজ ভাইয়া এবং সাদমান সাদিক। আলাদাভাবে পরিচয় করে দেওয়ার কিছু নেই, ছোট্ট করে বলি, জাভেদ পারভেজ ভাইয়া নিজেই একজন অর্গানাইজেশন এবং নিজেই একজন লাইফ চেঞ্জার, এবং সাদমান সে সবসময় কাজ করে মানুষকে কিভাবে তাদের লাইফের ভ্যালু অ্যাড করানো যায় সেটা নিয়ে কাজ করে। পার্সোনালি সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন টিচার, একজন বুক রাইটার। সো আমরা আমাদের আলোচনা শুরু করব চমৎকার একটি বুক রেফারেন্স নিয়ে, এবং আমরা আজকে যে আলোচনাটি শুরু করব সেটা হচ্ছে রিস্টার্ট ইউরসেলফ, জাভেদ পারভেজ ভাইয়ের যিনি রাইটার। সো রিস্টার্ট ইউরসেলফ নিয়ে আমরা কথা বলবো, যেটা একটা বই, পাশাপাশি আমি বলবো একটা অর্গানাইজেশন বলতে পারেন। ওয়ান্ডারফুল। সো আমাদের ডিসকাশন আমরা শুরু করে দিই। আসলে রিস্টার্ট ইউরসেলফ, প্রথমে আমি জাভেদ ভাইয়ের কাছে আসি। রিস্টার্ট ইউরসেলফ এর অ্যাকচুয়াল মিনিং কি এবং কেন এই নামটা দেওয়া হয়েছে? রিস্টার্ট ইউরসেলফ বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো কিছু শুরু করাতে আমরা রিস্টার্ট শব্দটা ব্যবহার করি, রাইট? রিস্টার্ট মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার। সো আমাদের লাইফেও কিন্তু মাঝে মাঝে এই ধরনের সমস্যা হয়ে যায়, ঠিক যেটা একটা মোবাইল ফোনের হয়, হ্যাং হয়ে যায়, পিসি স্লো হয়ে যায়, আমরা ঠিক বুঝতে পারি না কী করতে হবে। অনেক মানুষ ওখানে আমরা আটকা পড়ে যাই, অনেক মানুষ ওখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। সেই বেরিয়ে আসাটাকেই আমরা রিস্টার্ট বলতে চেয়েছি, যাতে জীবনের যে কোনো জায়গায় আমি যত বড় সমস্যার মধ্যেই পড়ি না কেন, সেখান থেকে জীবনকে পুনরায় শুরু করা যায়। এই জন্য রিস্টার্ট ইউরসেলফ। সো আপনার মানুষ শব্দটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি মানুষ, জীবন, এই ব্যাপারটাকে রিস্টার্ট মানে হচ্ছে রিস্টার্ট কেন, মানে আমার অলরেডি জীবন যেটা চলছে সেটাকে আমি কোনো পরিবর্তনের জন্য পুনরায় নিজেকে শুরু করি। এটা দুরকম হতে পারে। একটা হতে পারে কেউ সমস্যার ভিতরে আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওগুলোকেই ফোকাস করে ফেলি, কিন্তু যারা ভালো করছে বা করছি তাদেরও কিন্তু রিস্টার্ট দরকার আছে। কারণ আমি আজকে যেভাবে ভালো করছি এভাবে চলতে থাকলে কিন্তু এরকম ভালোই থাকবে, এখান থেকে কিন্তু আরও একটা অন্য উচ্চতর ভালোতে যাওয়া যাবে না, সেটার জন্য কিন্তু এক ধরনের রিস্টার্ট দরকার। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার এই খুবই ক্লিয়ার একটা ভিউয়ের কারণে। আমি একটু সাদমানের কাছে আসবো। সাদমান, তুমি গত প্রায় বেশ কয়েক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য কাজ করছো। ডেফিনেটলি জাভেদ ভাইয়ের যে বইটা, সেই বইটা ডেফিনেটলি তুমি পড়েছো। ওকে, সো যেটা জানতে চাচ্ছি যে মানুষের লাইফের ডেভেলপমেন্ট এটা কেন প্রয়োজন বলে তুমি মনে করো, এবং কিসের মাধ্যমে বর্তমান বয়সে আমরা যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রতিনিয়তই আমরা বিভিন্ন প্রবলেম ফেস করব, সেটা সলিউশনের জন্য চেষ্টা করব, কেন নিজেকে ডেভেলপ করা প্রয়োজন এবং কিভাবে সেটা করা পসিবল তুমি মনে করো? আপনি যদি বিভিন্ন সময় রাস্তায় হাঁটেন কখনো দেখবেন যে কোনো একটা গাড়ি মনে হয় পড়ে আছে, খুব ভালো একটা গাড়ি কিন্তু ধুলো জমে আছে, একদম পুরো পরিত্যক্ত গাড়ি, কেউ হয়তো অনেক দিন ধরে জিনিসটা চালায় নেই। অনেক আফসোস হয় না যে আরে আমার থাকলে তো আমি কত সুন্দর মতো চালাইতাম, তাই না? তো আমাদেরকেও আমাদের সৃষ্টিকর্তা এমন একটা জিনিস দিয়েছেন, দ্য গিফট অফ লাইফ, এই হিউম্যান কনসিয়াসনেসটা দিয়েছেন। সো এটা পোটেনশিয়াল লিমিটলেস। এখন কেউ যদি এটা সম্পূর্ণ না ইউজ করি, এটা মহা একটা আফসোস হয় ওই গাড়িটার মতো, যেই গাড়িটা অনেক পোটেনশিয়াল ছিল কিন্তু কেউ ইউজ করে নাই। ঠিক সিমিলারলি আমাদেরও অনেক পোটেনশিয়াল আছে, সেলফ ডেভেলপ না করলে হাহাকার পড়ে যাবে, হয়তো বা আমরা এটা শুনবো না, কিংবা মহাকালে ওই হাহাকার প্রতিধ্বনিত হবে।
এখন দ্বিতীয় জিনিস যেটা ভাই বললেন যে কিভাবে সেলফ ডেভেলপ করতে পারে, আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন জিনিস করা যায়, যেরকম কোর্স করা যায়, মানুষের সাথে কথা বলা যায়। একটা জিনিস গ্যারান্টি এবং ইজি, সেটা হচ্ছে বই পড়া। কারণ বাংলাদেশে বইয়ের মতো সস্তা খুব একটা জিনিস নেই। বাইরে যদি আপনি জাভেদ ভাই যদি ইংলিশে বইটা লিখতো, এই বইটা নিশ্চয়ই কিন্তু আমাদের প্রায় $10 $15 যেত, এখন আমরা 3 ভাগের 1 ভাগ দামে পাচ্ছি। সো আমাদের দেশে যে একটা সুবিধা সেটা হচ্ছে বই খুব কম দামে পাওয়া যায়, খুব কম দামে খুব বেশি ভ্যালু। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে বইটা পড়া, যেন খুব অল্প খরচে অনেক অল্প টাইমে আমরা বিশ্বসেরাদের কাছে কিছু শিখতে পারি। আমিও একটু জিনিস অ্যাড করতে চাই। আমার কাছেও যেটা মনে হয় যে প্রথম জিনিসটা হচ্ছে মাইন্ডসেট। আমি যেটা বিলিভ করি, আই গেস ভাইও এগ্রি করবে, যে প্রথমে হচ্ছে আমি বই চুজ করব না কোর্স চুজ করব নাকি পড়াশোনা অন্য কাজ করব নাকি নিজে অ্যাক্টিভলি কাজ করব, সব কিছুর আগে হচ্ছে মাইন্ডসেট, যেটা হচ্ছে আমাদেরকে চেঞ্জ করে। এই মাইন্ডসেটের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি ভাইয়ের কাছে একটু আসতে চাই, যে আপনি আপনার রিস্টার্ট ইউরসেলফ বই খুব ক্লিয়ারভাবে একটা বিষয় নিয়ে খুব জোর গলায় বলার চেষ্টা করেছেন যে নিজেকে জানা। নিজেকে জানা ব্যাপারটা কি, আমি নিজেকে কিভাবে জানবো এবং এটার প্রয়োজনটা কেন, আমার নিজেকে জানা কেন সবচেয়ে বেশি প্রয়োজন? আমার মনে হয় যে আমরা ছোটবেলা থেকে এই কথাগুলো অনেক শুনি না, নো দাই সেলফ এটসেট্রা এটসেট্রা, অনেক শুনি, এবং এই জিনিসগুলো শুনতে শুনতে এমন হয়ে গেছে যে এই কথাগুলো কোনো আবেদন আসলে আমাদের কাছে রাখে না। আমরা মনে করি যে এটা মানুষ বলবে এবং এটা ওকে, আমি তো জানি, আমি তো জাভেদ, আমি তো এটা করি। এটা কিন্তু আসলে নিজেকে জানা না, যেটা আমরা অনেক পরে উপলব্ধি করেছি এবং আমি বইতে এটা তুলে আনবার চেষ্টা করেছি। নিজেকে জানা মানে হচ্ছে, যেটা সাদমান বলছিল, যে পৃথিবীতে যে আমি একটা অমূল্য সম্পদ পেয়েছি এবং এটা না চেয়ে পেয়েছি, কিন্তু আমাদের জীবন কিন্তু আমরা কারো কাছে চাইনি, আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছেন, আমাদের বাবা মা এখানে সম্পৃক্ত, সামহাউ আমরা বেনিফিশিয়ারি। এখন এই মূল্যবান জিনিসটা আমি কিভাবে ব্যবহার করব? এখন ধরেন এই ফোনটা, এটা কিভাবে ব্যবহার করতে হবে, এটা তো একটা ইউসেজ ম্যানুয়াল আছে বা ইউজার ম্যানুয়াল আছে, এটা না ছাড়া তো আমি এটা চালাতে পারবো না। হ্যাঁ, আমি হয়তো অন্যের দেখে একটু একটু করে শিখে চালাবো, কিন্তু ফোনটার বেশিরভাগ অংশই কিন্তু আমার অজানা থেকে যাবে। আমাদের জীবনের ক্ষেত্রে তাই হয়েছে। সো আমরা যেহেতু আমাদের জীবনটা আসলে কি এটা আমরা জানি না, তো অনেক ক্ষেত্রে হয়তো কেউ কিছু বলে দিয়েছে বা বাবা মা কিছু বলেছে, সমাজ থেকে কিছু আমরা দেখেছি, আমরা ওইটাই কিন্তু ফলো করছি। এবং দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সামনে সবকিছু মানুষ একই জিনিসই সবাই করতে চায়, এর কারণ হচ্ছে আমরা কিন্তু কপি করে ফেলছি। তো সেখানে গিয়ে একটা বড় ভুল হয়ে যাচ্ছে যে আমার কাছে যে মূল্যবান মেশিনটা আছে, সেই মেশিনটা আসলে কেন আমি পেয়েছি বা আমার স্ট্রেংথ কি, উইকনেস কি, তারও থেকে বেসিক ফান্ডামেন্টাল যেটা আমরা এই বইতে কভার করবার চেষ্টা করেছি, যে শরীর আসলে কি, মন আসলে কি, হ্যাঁ, সময় আসলে কি, আমার সাকসেসের ডেফিনেশন কি, এই জিনিসগুলো আমি বলবো যে আমরা রিডিফাইন করার চেষ্টা করেছি। এমন কোনো হাইপোথিসিস আমি দেইনি যেটা আমি নিজে আবিষ্কার করছি, এটা আমি কখনোই দাবি করি না। এখানকার সমস্ত ফিলোসফি কোথাও না কোথাও ছিল, এগুলো রিড আউট করা বা হয়তো অনেকগুলো জিনিসকে আমি কানেক্ট করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় এই বইটা থেকে, যেহেতু বই নিয়ে আপনি আলোচনা করছেন না, এই বইটা থেকে একজন মানুষ তার প্রাইমারি ডিরেকশনটা পেয়ে যাবে, শুরুটা তার হবে। তারপর তাকে আরো জানতে হবে, জানার কিন্তু কোনো শেষ নাই, কিন্তু তার শুরুটা হয়ে যাবে। শুরুটা কি নিজেকে জানার, যে একদম আপনি যে কথাটা বলেছেন যে নিজেকে জানবো, তো কি জানবো আসলে নিজের ব্যাপারে? আমি তো ছোটবেলা থেকে আমার সম্পর্কে আসলে জানি, কিন্তু এত জানার মধ্যে যে আমার মূল জিনিসটা অজানা, সেই জিনিসটা জানার শুরুটা এখান থেকে হবে বলে আমি মনে করি। এবং আপনি মাইন্ডসেটের কথাটা বলেছেন, এই বইয়ের ভূমিকা তো আমি লিখেছি যে এই বইটা পড়ে যে আপনার ট্রান্সফরমেশন হবে আমি সেটা দাবি করি না, এটা করলে খুব অন্যায় দাবি হবে। কিন্তু আমি যারা বইটা কিনছেন বা পড়ছেন তাদেরকে আমি বলেছি, বাট আমি নিশ্চিত আপনার ট্রান্সফরমেশন হবে মাইন্ডসেট, কারণ আপনি এই বইটা হাতে নিছেন। এটা মিন করে যে আপনার প্যাশন আছে নিজেকে বদলানোর প্রতি। সো এটা এই রিস্টার্ট ইউরসেলফ দিয়ে হবে না, অন্য একটা দিয়ে হবে, অন্য একটা হয়তো সাদমানের একটা বই দিয়ে হয়ে যাবে, কিন্তু হবে। সো এই মাইন্ডসেটটা ধরে রাখাটা আসলে খুব দরকার। ডেফিনেটলি। সো ওয়ান স্টেপ আগানোটা খুব ইম্পর্টেন্ট। সো এটা হতে পারে যে একটা বইয়ের আমি এটা পড়বো মনোনির্ধারণ করেছি, দ্যাট মিনস হচ্ছে আমি নিজেকে চেঞ্জ করতে চাই। এক্স্যাক্টলি। সো ওই অ্যাওয়ারনেসটা আসলে খুব বেশি কাজ করে। সাদমানের কাছে একটু জানতে চাই, যেহেতু তুমি অনেকদিন ধরে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে চাচ্ছ, প্লাস নিজে যে বইগুলো পড়ছো সেই বইগুলো থেকে তুমি কি শিখলে, কোর পয়েন্টগুলো মানুষকে শেয়ার করার চেষ্টা করছো বা তোমার স্টুডেন্টদেরকে শেয়ার করার চেষ্টা করছো, তোমার ট্রেনিংয়ের মাধ্যমে তুমি চেষ্টা করছো মানুষের লাইফে যেন ভ্যালু অ্যাড হয়, যেন অর্গানাইজেশনাল এডুকেশন যেগুলো আছে তার পাশাপাশি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করে। এই পয়েন্ট অফ ভিউ থেকে কেউ যদি শুরু করতে চায়, ঠিক আমি আমার নিজেকে চেঞ্জ করতে চাই, সো আমাকে কোন ওয়ে ফরওয়ার্ডে এগোলে ভালো হয়? বা তুমি যখন শুরু করেছিলে ডেফিনেটলি তুমি নিজে শিখেছো, তারপরে শিখিয়েছো। আমাদের লাইফে সাকসেস গেদার করতে গেলে, সাকসেস যদিও একটা
ইয়েস ভেগ টার্ম, মানে এইটার কোনো ডেফিনেটলি ইটস যে স্কাই ইজ দ্য লিমিট, যেরকম আমরা বলি দেয়ার ইজ নো স্কাই, স্কাইয়ের কাছে পৌঁছলে আমরা মনে হয় যে না আমি কি স্কাইয়ের উপরে আসলাম না নিচে আসলাম, আই ডোন্ট নো। যাই হোক না কেন, আমাদের লাইফে সফলতা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের একটা স্টেজে যাওয়া, যে স্টেজের জন্য আমি স্বপ্ন দেখেছি, শুরুটা কিভাবে করতে হয় এবং কোন নিজেকে আমাদের কিভাবে কন্টিনিউয়াস আপগ্রেড করতে হয় বলে তুমি মনে করো? অ্যাবসলিউটলি ভাই, এখানে জাভেদ ভাই বইতে দুটো কনসেপ্ট মেনশন করেছিলেন, একটা হচ্ছে অটো পাইলট আর একটা হচ্ছে এভারেস্টে চূড়ায় চড়া। তো ভাইয়া যেটা বললেন যে সাকসেসের ডেফিনেশন আসলে ফিক্স কিছু নাই, তো এটা জাভেদ ভাই খুব সুন্দর মতো বলেছেন। এটাই ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। আমি লাস্ট দিনের জিনিস খেয়াল করলাম, পড়াশোনা নিয়ে আমাদের একটা প্রবাদ, সবথেকে পপুলার প্রবাদ কোনটা? মন দিয়ে পড়ালেখা করে যেজন বড় হয়ে গাড়ি ঘোড়া চলবে হ্যাঁ। সেইজন। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে। দেখেন পড়ালেখা নিয়ে সব থেকে পপুলার হচ্ছে এই প্রবাদটা, এবং এটা কি শিখায়? ম্যাটেরিয়ালিস্টিক গোল। এক্স্যাক্টলি রাইট। যে তুমি পড়লে তুমি গাড়ি বাড়ি পাবা। হুম। তো আমাদের পড়াশোনা, আমরা বলি যে মানুষ আলোকিত মানুষ তৈরি করবো, কিন্তু আমাদের সব থেকে প্রচলিত প্রবাদ যেটা পড়াশোনা নেই, সেটা আপনাকে গাড়ি ঘোড়া কিন্তু ইন্সপায়ার করে, রাইট। ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র। True. এবং টু বি ভেরি অনেস্ট, আপনি যদি মনে করেন 2 বছর ঠিকঠাক কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, আপনি পুরোটাই যদি জমান, গাড়ি ঘোড়া আপনি, গাড়ি না পেলে ঘোড়া আপনি পাবেন, অ্যাটলিস্ট ভাড়া ঘরে পাবেন। তো ওইটাই যদি গোল হয়, আমার মনে হয় একটা মানুষ 6 মাস জীবনযাপন করার পর তার কি গোল থাকবে? শেষ তো, সে তো গাড়ি ঘোড়া চড়ে ফেলেছে। তো জাভেদ ভাই জিনিসটা বলেছেন যে এভারেস্টের চূড়ায় যদি কারো চড়ার স্বপ্নটা থাকে, ও তো চূড়ায় চড়ে বসে থাকে না ওখানে, ও আবার নামে আরো পাহাড় কনকোয়ার করে। সো ভাইয়া যেটা বললেন যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে, একটা স্টেজে পৌঁছাই, তারপর নতুন আরেকটা শুরু হয়। তো আমাদের মনে হয় কনসেন্ট্রে এই জিনিসটা রিডিফাইন করা উচিত যে আমাদের কাছে সফলতার সংজ্ঞাটা কি। এখন আগের প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে ভাইয়া বললেন যে কিভাবে শুরু করা যায় এই জিনিসগুলোতে। জাভেদ ভাইয়া রিস্টোর ইউরসেলফে যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে ওয়াই দিয়ে শুরু হয়েছে, যে কেন করছি। দ্য বিগেস্ট প্রবলেম আমাদের যে জিনিসের সমস্যা হয় সেটা হচ্ছে আমরা অটো পাইলটে চড়ি, যে আচ্ছা হ্যাঁ ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। যেরকম জাভেদ ভাইয়া, আপনি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ওই লাইনে যাননি। আমি যখন বিবিএ পড়ছি, বিবি লাইনে কাজ করতেছি না। সো আমরা এক একজন হয়তো এক এক জায়গায় পড়েছি, বিকজ বলা হয়েছে যে এই লাইনে পড়ো, অটো পাইলটে কাজ করেছি। বাট এক সময় যখন আমাদের বিবেক বুদ্ধিটা হয়, তখন মনে হয় যে আমি কেন আছি। তো শুরুটাই যদি আমরা করতে পারতাম যে কি করছি, কেন করছি, তাহলে আমরা যে কাজগুলো করছি ওগুলো আরো অনেক স্বতঃস্ফূর্ততার সাথে করতাম, আরো পারপাসফুলি করতাম। এটার ক্ষেত্রে আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আমরা অটো পাইলটে, দ্যাটস দ্য প্রবলেম, আমি মনে করি যে আমরা অটো পাইলটে চলার পরে, জীবনের একটা অংশের পরে আমরা মনে করি যে না আমি এটার জন্য তৈরি হই নাই। মানে আমার পার্সোনালি এই প্রবলেমটা হয়েছে। আমিও বাই দ্য ওয়ে, আমিও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছি, এখন আমি মার্কেটিং ফিল্ডে কাজ করি। সো মানে এটা আমার ক্ষেত্রেও হয়েছে। সো বিষয়টা কি হয়, মানে আমরা হয়তো একটা গোল নির্ধারণ করি, যে গোলটা হয়তো আমরা বাইরের বিভিন্ন ইনফ্লুয়েন্স থেকে এসেছে, হয়তো আমার বাবা বলেছে, বড় ভাই থেকে দেখেছি, বা প্রতিবেশীর বাবা মা বলতেছে যে আমার ছেলে এটা পরে, তোমার ছেলেকেও এটা দাও। এনিওয়ে অনেক ধরনের ঘটনা আছে এটা নিয়ে। আমার মধ্যে এই অ্যাওয়ারনেসটা কীভাবে আমি বিল্ড করতে পারি যেন আমি নিজের মধ্যে একজন বেটার ডিসিশন মেকার হতে পারি। আমার মনে হয় ভাইয়ার আমাকে নিজেকে চেনার মধ্যে এটা খুব বড় একটা ভ্যালু অ্যাড করবে। আমি কিভাবে বুঝতে পারবো যে আমার অ্যাকচুয়াল ডেস্টিনেশন কি হওয়া উচিত? আমার মনে হয় এখানে একটা জাভেদ ভাই বইতে একটা জিনিস ছিল যে ভ্যালু লিস্ট, যে আমরা বিভিন্ন লিস্ট বানাই যে এই গোল ওই গোল, যে পড়াশোনার ক্ষেত্রে এই গোল, রিলেশনশিপের ক্ষেত্রে এই গোল। ওইটার আগে যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ভ্যালু লিস্ট, যে উইচ ডু আই প্রায়োরিটাইজ মোর, যে আমি কি ফেমকে প্রায়োরিটি দেই নাকি রেসপেক্টকে নাকি পিসকে। আচ্ছা, তো শুরু করার সময় আমরা হয়তো বা ছোটখাটো সুপারফিশিয়াল যে জিনিসগুলো দেখতে পারি, আচ্ছা হ্যাঁ প্রমোশন হবে এখানে ফার্স্ট, কিংবা এখানে টাকা বেশি, এই জিনিসগুলো দেখি। সাম পয়েন্ট মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব কাজ করে। সো ওই জিনিসটা কেন হয়? ওই জিনিসটা এই কারণে হয় যে আমরা প্রথমে ভ্যালুগুলো দিয়ে ডিসিশন না নিয়ে আমরা সুপারফিশিয়াল গোলসগুলো দিয়ে ডিসিশনটা নিই। আমার মনে হয় এই জিনিসটা নিয়েই প্রায় 2 বছর আগে আমার আর জাভেদ ভাই একদিন কথা হচ্ছিল। আমরা একটা ক্যাফেতে বসেছিলাম অ্যান্ড আই ওয়াজ হ্যাভিং দিস ডিসিশন ক্রাইটেরিয়া যে শুড আই জয়েন এ কর্পোরেট ওয়ার্ল্ড নাকি ক্যারিয়ারে যাবো নাকি না। জাভেদ ভাই আমাকে ফোর্স করেনি, হি জাস্ট কুড, উনি ফোর্স করতে পারতো, এমনকি চাকরি ছাড়ার সময় উনি আমাকে ধরতে পারতো, কিছু করেনি। উনি জাস্ট বলছে সাদমান এই তোমার লাইফের ডিসিশনস, এই তুমি ভ্যালু করো। ওকে, উনি জাস্ট ক্লিয়ার করে দিল, তারপর বলছে হ্যাঁ বাকিটা তোমার ডিসিশন। রাইট। And I took my decision. I am really happy with it. I'm glad যে I'm also happy. আমাকে ফোর্স করে নাই। জিনিস হচ্ছে যে আপনাকে যদি ফোর্স না করে, আপনাকে যদি বলা হতো যে দিস ইজ ইউর প্রায়োরিটি, তাহলে আপনি আরো ফ্রুটফুল ডিসিশন নিতে পারতেন। তো আমাদের মনে হয় কোয়েশ্চেনগুলো রিডিফাইন করা উচিত। তুমি সায়েন্স যেতে নাকি কমার্স যেতে, এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন কাজটা করে মজা পাও, উইচ
গিভস ইউ পারপাস, তাহলে মেবি আমরা আরো বেটার ডিসিশনে যেতে পারবো। আমি এটা থেকে এটা অ্যাড করতে চাই। প্রথমে হয়তো দর্শকরা শুনতেছে, এই জন্য একটু বলি, হয়তো কেটেও দিতে পারেন আপনি পরে। সেটা হচ্ছে লাইফ কোচ হিসেবে আমরা কখনোই কারোর উপর জোর জবরদস্তি করি না, কিন্তু ওর ব্যাপারটা ছিল ওই সময় একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল, মানে আমার রোল ছিল ওকে ধরে রাখতে পারলে ভালো হতো, কিন্তু স্বাভাবিকভাবে তখন তো আমার লাইফ কোচ মোডে চলে যেতে হবে, কারণ আমি যখন কারোর সাথে ওয়ান টু ওয়ান কথা বলছি, যেমন ও কিন্তু আজকে খোলামেলা কথাটা বললো, কিন্তু ওই সময় যদি আমি ওকে আমার রেসপন্সিবিলিটি দিয়ে যদি চাপায় ধরে রাখতাম, তাহলে আজকে হয়তো হোলহার্টেডলি কথাটা বলতো না। সো মানুষ হিসেবে আমরা দুজনে উইন করছি কিন্তু ওই দিন, কিন্তু আমরা হয়তো ওই সময়ের যে সীমিত স্বার্থ এটার উপরে যেতে পারছি। মানে আমি এটা ওই জন্য একটা এক্সাম্পল দিলাম, মাত্র 2 বছর আগের কথা, কিন্তু দেখেন আমরা আজকের দিনে কিন্তু ওই সমস্ত সময়টাকে ভিন্নভাবে দেখছি কিন্তু দুজন, এবং আমাদের পরস্পর প্রতি রেসপেক্ট কিন্তু বেড়েছে। তো অনেক সময় কঠিন সিদ্ধান্ত নেওয়া ভালো, যেটা কিন্তু পরে আমাদের রিলেশনকে আরো বেটার করে। আচ্ছা, আপনি যে জায়গাটা বলতে চাচ্ছিলেন ওখানে আমি ফিরে যাই। অ্যাওয়ারনেস, আপনি শব্দটা ব্যবহার করেছেন, ও কিন্তু এক অর্থে বলেছে। তো আপনি দেখবেন পৃথিবীর অনেক নামকরা বড় বড় অভিনেতা অভিনেত্রী অনেক জনপ্রিয়, কিন্তু তারা সুইসাইড করে মারা গেছেন, এবং এরকম ঘটনা একটা দুইটা না, অসংখ্য আছে আমাদের দেশ থেকে শুরু করে একদম হলিউড পর্যন্ত। এটা কেন হচ্ছে? এর একটা বড় কারণ হচ্ছে, যেই মানুষটা ওই জনপ্রিয়তার দিকে মুভ করছেন, উনি তো চেয়েছেন বলে ওটাতে উনি গিয়েছেন, এবং এর জন্য অনেক পরিশ্রম কষ্ট করেছেন, এমনি এমনি আসে নাই, কিন্তু হি অর শি ওয়াজ নট রেডি টু হ্যান্ডেল দ্যাট, ওইটাকে ম্যানেজ করার সক্ষমতাটা কিন্তু ওনার তৈরি হয়নি। পরে ওই জনপ্রিয়তা যখন তার চলে আসছে, উনি এটা ম্যানেজ করতে পারেনি। এটা আমরা রাজনীতিবিদ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি এক হাতে একটা জিনিস চাচ্ছি, আবার আরেক হাতে ওই জিনিসটি আমার জন্য কাল হয়ে আসছে। তো আমাদের যারা শুনবেন আমি শিওর অনেকেই সাদমানের মতো হয়তো সেলিব্রিটি হতে চায়, কিন্তু কথা হচ্ছে এটা হতে চেয়ে, এটা হওয়ার পরে বা হওয়ার প্রক্রিয়ার মধ্যে যে জটিলতা আছে, এটাকে হ্যান্ডেল করার জন্য কেউ প্রস্তুত আমরা কিন্তু জানি না। আমরা কয়েকদিন আগে দেখলাম ঢাকাতেই একজন পুলিশ অফিসারের ছেলে এই মেডিকেল ভর্তি পরীক্ষার দিন সুইসাইড করেছে, কারণ তার বাবা মা মেনে নিতে পারছিল না যে তার ছেলে ডাক্তার হতে পারবে না। কিন্তু আজকের দিনে আমাদের এটা মেনে নিতে হচ্ছে কষ্টকর ঘটনার মধ্য দিয়ে, যে ছেলেটাই কিন্তু আর পৃথিবীতে নাই। তাহলে আমাদের কি ছেলেটা ইম্পর্টেন্ট না ডাক্তারি পরিচয়টা ইম্পর্টেন্ট? এই জায়গাগুলোতে আসলে আমাদের অ্যাওয়ারনেস ক্লিয়ারলি বিল্ড করতে হবে। সো এই অ্যাওয়ারনেসটা যখন চলে আসে, তো ফার্স্ট স্টেপ, আমি ওর কথার সাথে পুরোপুরি একমত, কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে এই অ্যাওয়ারনেসটা বিল্ড করা। ও যেমন ওর লাইফের ওই ডিসিশন মেকিং এর সময় ওর কিন্তু একটা অ্যাওয়ারনেস দরকার ছিল, যেটা আমরা দুজন মিলে ক্রিয়েট করেছি, বা ও হয়তো আরো অনেকের সাথে কথা বলে ক্রিয়েট করে ওর পাথটা ক্লিয়ার হয়ে গেছে। ও কঠিন পথে হেঁটেছে, কিন্তু ও জেনেছিল যে এই পথে হাঁটলে আমার হয়তো অনেক চ্যালেঞ্জ স্টিল আমি নিব, কিন্তু আমরা বেশিরভাগ লোক এই কাজটা করছি না। আমরা বেশিরভাগ লোক অ্যাপারেন্টলি সবকিছু নিয়ে ফেলছি। তো আপনার গাড়ি আছে, তাহলে আমারও লাগবে, হ্যাঁ আপনার ওইটা আছে, তাহলে আমার ওইটা লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে গাড়িটা, ওই গাড়িটাকে আমার আদৌ প্রয়োজন আছে কিনা? আমরা কি ভাইয়া এই বিষয়টা একটা প্রবলেম ফেস করছি না? আমরা গাড়িটা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষের লাইফে যে ভ্যালুটা অ্যাড হয়ে মানুষটা যে পরিবর্তন হয়, সেটা কি আমরা দেখার না, উপায় দেখতে আছে? পাচ্ছি না। আরেকটা জিনিস ও তো সুন্দরভাবে শুরু করেছে যে লেখাপড়া করলে গাড়ি ঘোড়া চড়বে। এই লেখাপড়া আসলে হলো ক্লার্ক হওয়ার লেখাপড়া, কিন্তু প্রকৃতপক্ষে যে আমার মনে হয় সাদমান এটা বলতে চেয়েছে যে শিক্ষার যে আলো, সেটা কিন্তু আপনাকে কখনো গাড়ি বাড়ি এগুলোর দিকে নেয় না, সেটা কিন্তু আপনাকে মানুষ হিসেবে ভেতর থেকে প্রস্ফুটিত করে, যে আপনি আসলে কিভাবে একজন বেটার হিউম্যান বিং হবেন। এবং মানুষ হিসেবে আমাদেরই কিন্তু একমাত্র অ্যাওয়ারনেস আছে, আসলে আর কোনো প্রাণীর অ্যাওয়ারনেস নাই। এবং পৃথিবীতে আমরা যে টিকে গেছি অনেক ইস্যুর পরে, এই যে মেবি এই এখনকার কোভিডের পর আমরা হয়তো টিকে যাব বিকজ অফ আওয়ার অ্যাওয়ারনেস, কারণ আমরা মাস্ক পরছি, আমরা যা যা করার সেটা করছি। অন্য অনেক প্রাণী শক্তিশালী থাকা সত্ত্বেও পারে না, কারণ ওদের অ্যাওয়ারনেসটা ছিল না। তো আমাদের এই সামনের দিকের যে জীবনটা আসতে যাচ্ছে আরো কমপ্লিকেটেড হবে স্বাভাবিকভাবেই, লাইফ অ্যান্ড উইথ টেকনোলজি অ্যান্ড মেনি আদার থিংস। আমরা যদি অ্যাওয়ারনেসটা বিল্ড করতে না পারি, তাহলে আপনি আর যাই করেন, যত সমাধানই নিয়ে আসেন, মানুষের জীবনে হ্যাপিনেসটা কিন্তু আলটিমেটলি আসবে না। আর ফাইনালি মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু দিন শেষে আরেকজন মানুষের লাইফে ভ্যালু অ্যাড করা। সেইটা যদি আমরা রাইট উপায় করতে পারি, ওই যে বাড়ি গাড়ি বা যে আলমগুলো হচ্ছে বৈশাখ, ওটা কিন্তু বাই প্রোডাক্ট, ওটা এমনিতেই হবে, কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা বাই প্রোডাক্টের দিকে বেশি ফোকাস, কিন্তু মেইন প্রোডাক্টের দিকে আমাদের কোনো খবর নাই। তো নিজের লাইফে ভ্যালিউ থাকলে সেই ভ্যালিউটার মূল্য যে কোনো দিক থেকেই আসবে, অফকোর্স যদি রাইট ওয়েতে ভ্যালু অ্যাড করার চেষ্টা করা হয়। রাইট। সো ভ্যালিউ ব্যাপারটা আমরা যখন বলছি, যে আমরা নিজেকে ভ্যালিউ যখন করব, তখন একটা খুব বড় জিনিস সাদমান আমাদের কাজ করে। আই এম শিওর তুমি যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তৈরি করবে বলে ডিসিশন নিয়েছো, আই এম শিওর তুমি একটা ফেজের সাথে গিয়েছো, যে ফেজটার নাম হচ্ছে ডাউট। সো কোনো কিছু তো প্রস্তুতি নেয়া থেকে শুরু করার মধ্যে একটা ডাউট কাজ করে। এই ডাউটটা কিভাবে অ্যাকচুয়ালি নিজেকে ফেস করতে হয়, সেটা একটু জানতে চাই। অ্যাবসলিউটলি ভাইয়া, জিনিস হচ্ছে যে এটা সবসময় থাকবে, এবং আমি ডাউটটাকে একটা ভালো জিনিস হিসেবে দেখি। অনেক সময় না মানুষ বিভিন্ন জিনিস প্রশ্ন করবেন,
কারণ তাদের ভয় যদি কোয়েশ্চেন করে যদি আমার সাথে না মিলে এমন একটা উত্তর পাই, তা আমার মনে হয় এটা একটা ল্যাক অফ কনফিডেন্স, যে তুমি ভয় আস, তুমি যে জিনিসটা বিশ্বাস করে তুমি খুব একটা আস্থা নেই জিনিসটা, তাই তুমি কোয়েশ্চেন করতেছো না। কোয়েশ্চেন করলে হয়তো জিনিসটা ক্লিয়ার হইতো। কন্টেন্ট ক্রিয়েশন কিংবা যে কোনো লাইনে যাওয়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যতক্ষণ না করছি বুঝবো না। এমন অনেকগুলো জিনিস কমপ্লিকেটেড থাকে যেটা আমরা যতক্ষণ না করছি ততক্ষণ আমরা বুঝি না। ভিডিও শুরুর আগে আমরা কথা বলছি না একটা জিনিস নিয়ে, যে পা উঠে কথা বললে আমার জন্য একটু সুবিধা হয়, মানে কেন জানি ব্রেন ফ্লাই, আমি জানি না কেন, একটু সুবিধা হয়। বাট এই জন্য সাথে সাথে আমি ভাইকে বললাম যে ভাই এটা করা যাবে না, কারণ অনেকে যদি পা তুলে বসি জিনিসটাকে অফেন্সিভভাবে নেয়। জিনিসটা আমি তো অফেন্সিভভাবে করিনি, আমার জাস্ট ওইভাবে কথা বলতে সুবিধা হচ্ছে, যেহেতু আমরা জুম্মার নামাজে হয়তো বা ঘন্টাখানে বসে এইটা তো অভ্যস্ত আমরা ছোটবেলা থেকে, তো ওইভাবে বসতে একটু মজা লাগে। এখন আমি যদি কখনো কন্টেন্ট না বানাইতাম, এখান থেকে যদি আমি গালি না খাইতাম, আমি বুঝতাম না যে আমি আমার আচরণের মাধ্যমে কাউকে আমি হার্ট করে বসছি। হয়তো বা আমি ভিডিও বানানোর আগে বহুত দিন কোনো মানুষের সামনে এভাবে বসছি, হয়তো বা সে মন খারাপও করছে, আমি জানতাম না, কারণ সে বাস্তবে ফিডব্যাকটা দেয় না, বাট অনলাইনে ফিডব্যাকটা পেয়েছি। এইখানে আমার মানে যেহেতু আমি পার্সোনাল ডেভেলপমেন্ট বা দেশের বাইরে অ্যাকচুয়ালি এই সেক্টরগুলোকে অনেক বেশি ভ্যালিউ করা হয়, মানুষজন যে যত লেভেলেই সাকসেসফুল হোক না কেন সে চায় যে নিজেকে রিফর্ম করতে, এবং এটার জন্য তারা মানে অনেক কাজ করে, অনেক আমি বলবো মিলিয়নস অফ ডলার্স খরচ করে নিজেকে জানার জন্য, নিজের ভ্যালিউ বাড়ানোর জন্য। সাদমান যে বিষয়টা নিয়ে কথা বলতেছিল, এই যে সে একটা কাজ করলো, সেই কাজ করার মানুষের একটা ফিডব্যাক পেল এবং সেটার মাধ্যমে সে একটা ডিসিশন নিল এটা করা যাবে না। এই ক্ষেত্রে আমরা মানুষকে কতটুকু ভ্যালিউ করছি আর নিজের কাজটাকে কতটুকু ভ্যালিউ করছি, এটা কিভাবে তুমি ডিফাইন করো যে না আমি মানুষের অভ্যাস চেঞ্জ করব নাকি মানুষ আমার অভ্যাস চেঞ্জ করবে? এটাতে জাভেদ ভাই আরো ভালো বলতে পারবে, বাট আমি একটা জাস্ট কোট বলে শেষ করবো। সেটা হচ্ছে মার্কো পিয়েরে হোয়াইট একটা দারুণ একটা কোট ছিল। আপনার এই যে যারা রেস্টুরেন্ট দেয়, মিশেলিন স্টার্স তাদেরকে দেওয়া হয়, 3 মিশেলিন স্টার্স মানে হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট। তো মার্কো যারাই ভালো শেফ দিচ্ছে তাদের ফার্স্টে পার্সুট থাকে যে কতটা মিশেলিন স্টার্স আমি নিতে পারি। সো মার্কো পিয়েরে হোয়াইট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট শেফস। সো 3টা মিশেলিন স্টার সব কিছু অ্যাচিভ করছে, বাট অ্যাট সাম পয়েন্ট সে পার্সুটটা ছেড়ে দিচ্ছে। ওনার আর্গুমেন্ট ছিল যে আমি বেস্ট শেফ, বাট আমাকে যারা প্রাইজ দেয় ওরা কি বেস্ট শেফ? আমি আমার ক্রাফট বুঝি, বাট আমাকে যারা ক্রাফটের জন্য প্রাইজটা দেয় ওরা কি আমার চেয়ে ভালো বুঝে? যদি ভালো বুঝে তাহলে বেস্ট শেফ হতো। সো এখানে মেইন যে পয়েন্টটা ছিল যে আপনি হয়তো বিভিন্ন মানুষের কাছে ফিডব্যাক চাচ্ছেন কিংবা ভ্যালিডেশন চাচ্ছেন, যার কাছে চাচ্ছেন সে কি আপনার চেয়ে বেশি যোগ্য এই বিষয়? যদি হয় তাহলে না, কোনো সমস্যা নাই। বাট সবসময় এটা বিশ্বাস করা যে সব মানুষ সব বিষয়ে এক্সপার্ট এবং সব ভ্যালুকে যদি আপনি নিতে যান তাহলে আপনি আসলে লস্ট হয়ে যাবেন, কারণ সমাজে 10 জন মানুষ 10 ভাবে চিন্তা করে, এবং মানুষ যখন অ্যাডভাইস দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো তারা আপনার ক্ষেত্রে অ্যাডভাইস দিবে না, তার অ্যাডভাইস দেয় তারা নিজের সময় যে জায়গায় ছিল ওই পরিস্থিতি তাদের জন্য যে বেস্ট অ্যাডভাইস ছিল ওইটা আপনাকে দেবে, আপনার জন্য বেস্ট অ্যাডভাইসটা দেয় না। তাই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সব অ্যাডভাইস একদম সলিডভাবে না নেওয়া, যারা ভালো মতো বুঝে তাদের কাছ থেকে জাস্ট নেওয়া। রাইট। আমি জানি না, আমি ঠিক ওই কথাটাই হয়তো একটু ভিন্নভাবে বলার চেষ্টা করব যে এটা থেকে স্পষ্ট ওর কথা থেকে যে দুজন মানুষ দুইভাবে বুঝছে। এখানে হয়তো একটা গ্রুপ অফ পিপল আর এটা হয়তো আমি, বাট দুজনের মধ্যে তো থটের কনফ্লিক্ট আছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আমাকে যেটা বোঝার দরকার যে আমি কি কনফিডেন্ট, আমি কি অ্যাওয়্যার যে আমার থটটা রাইট, তারটা রাইট কি রং আমি জানি না, কিন্তু আমারটা যে রাইট আমি এটা বুঝি। তো যখন আমি এটা বুঝে ফেললাম তখন কিন্তু আমার দায়িত্বটা বেশি, কারণ আমি তো বুঝে ফেলছি যে আমি রাইট। এখন উনি রাইট না রং আমি জানি না, একই সঙ্গে দুটো জিনিসও রাইট হতে পারে এবং দুটো ডিফারেন্ট হতে পারে, এরকম অসম্ভব নয়। তাহলে আমি সবসময় যেটা মনে করি এবং আমি ধরাও খাই এটার জন্য, সেটা যে আমি খুব হাম্বলি ওইটা প্লেস করতে চাই। আমি বুঝি যে যেহেতু ধরেন একটা ছোট বাচ্চার সাথে আপনি কনভারসেশন করছেন, আমার ছেলের সাথে যখন আমি করি, তো আমি কিন্তু ধরে নিই যে আমি হচ্ছি ইমোশনালি নলেজেবলি সব দিক থেকে তার থেকে বড়, যেহেতু আমার বয়স বেশি, ও তো ছোট, সো প্রবাবলি ও ভুল করবে। তো ওর ভুলগুলো আমাকে তো ওইভাবে দেখা যাবে না, আমাকে দেখতে হবে ওর সাথে সহানুভূতির সাথে ওকে কারেক্ট করতে হবে। এটা আমি আমার অফিসেও ফিল করি, এবং আমি আশা করি আমার থেকে যারা সিনিয়র মানুষ তারা আমার সাথে এরকম আচরণ করবেন। সব ক্ষেত্রে সামাজিক জীবনে এটা হয় না, কিন্তু ওই যে অন্য মানুষ করে না জন্য আমি করবো না, সেটা আবার ঠিক হচ্ছে না। সো আমি আবার ফিরে আসি মূল কথাটাতে। সো আমি মনে করি যে ওই জায়গাটায় আমাদের দায়বদ্ধতাটা অনেক বাড়ে, এবং আমাদের দায়িত্ব পোলাইটলি ওটা প্লেস করা, এবং সেই মানুষটাই সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল যিনি পোলাইটলি প্লেস করার পরও আপনাকে কনভিন্স করে ফেলবে। জুলুম করে করাটা কিন্তু অনেক সহজ, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। শক্তিশালীরা সবসময় দুর্বলদেরকে জুলুম করেছে, কিন্তু আপনি দুর্বলভাবে
কনফ্রন্ট করবেন এবং মানুষকে কনভিন্স করবেন, এটা কিন্তু অনেক শক্তিশালী। আপনি জিনিস খেয়াল করেন 7ই মার্চের বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণের পরও কিন্তু উনি পশ্চিম পাকিস্তানি নেতাদের সাথে কিন্তু বৈঠকে বসেছিলেন। এটা নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি কিন্তু বিষয়টাকে খুব সম্মানের সাথে দেখি, কারণ বঙ্গবন্ধু সেই সময়ের তৎকালীন যে প্রেসিডেন্ট বা যাদেরকে প্রধানমন্ত্রী তাদেরকে কিন্তু উনি সম্মান করেছিলেন। তারা ঢাকা এসেছিল, তাদের সাথে উনি বসেছিলেন এবং উনি এগ্রি টু ডিসএগ্রি করেছেন, আলোচনা কিন্তু শেষ হয়নি। তো এই যে এটাও তো একটা সম্মান, একটা সারা দেশের কোটি কোটি মানুষ যার কথায় সিদ্ধান্ত নিয়ে ফেলছে আমরা যুদ্ধে যাব, তারপরও এই মানুষটা মাথা ঠান্ডা রেখে তাদের সাথে 2 দিন, আই থিঙ্ক 6 দিন ধরে বৈঠক করেছেন। উনি বৈঠক করেছেন এবং সমাধানের রাস্তা খুঁজেছেন যাতে রক্তপাত এড়িয়ে সমাধানটা করা যায়। তারপর হয়নি, তারপর কিন্তু আমরা চলে গেছি আমাদের আলটিমেট কোয়েস্টে। আপনি কয়জন আজকের দিনের সাধারণ মানুষের মধ্যে এটা পাবেন যাকে 1 গ্রাম লোক বলছে আমি তোমার সাথে আছি, আর সেই লোকটা পোলাইটলি বলছে না আমি আমার শত্রুর সাথে কথা বলতে চাই? আই থিঙ্ক মানুষ এমনিতে বড় হয় না, একটা মানুষ বড় হতে গেলে আসলে এরকম অনেক গুণ লাগে। এবং আমি এই উদাহরণ দিয়ে এটা আমি আরো একবার বলতে চাই যে বেশি পাওয়ারফুল, মাইটি, নলেজের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, ক্ষমতার দিক থেকে, তার আসলে তত বেশি হাম্বল হওয়া দরকার। কারণ ক্ষমতা দিয়ে মানুষকে জয় করা যাবে, কিন্তু হাম্বল সেন্স দিয়ে যে জয় করাটা, সেটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় জয়। সো আমি যেটা বুঝতে পারছি যে নিজের উপর দায়িত্বটা সবচেয়ে বেশি, এবং আমি যদি আরেকজনের উপর এক্সপেক্ট করার আগে নিজেকে আগে বেশি কন্ট্রোল করতে পারি, শুধরাই নেই বা কারে শুধরাই নিতে পারি, বা নিজের কন্ট্রোলটা যদি আমার নিজের কাছে থাকে, এমন না যে আরেকজন কিছু বললো আর আমি সেটা পুতুলের মতো করা শুরু করলাম। নিজের কন্ট্রোলটা যদি নিজের কাছে থাকে তাহলে আমাদের নিজেকে চেঞ্জ করা সবচেয়ে বেটার, এবং প্রত্যেকেই যদি এরকম নিজেকে নিয়ে কাজ করে তাহলে রিস্টার্টটা করা খুব বেশি ইজি হবে এবং সমাজটা আমি রিস্টার্ট তো হবে। বলি যে নিরাপদ মানুষ চাই, মানে আমরা একটা নিরাপদ সড়ক চাই আন্দোলন দেখেছি। আমি সাকসেসফুল বলবো কারণ এটা অনেক কাজ করেছে, যদিও সড়কে জীবন যায়, এখনো যায়। আমি বলে করি এখন এটা আরো ফান্ডামেন্টাল জায়গায় চলে আসার দরকার পড়ে গেছে, যে আমাদের এখন নিরাপদ মানুষ দরকার। আপনি যদি নিরাপদ হন, সাদমান হয়, আমি হয়, আমাদের 3 জনের কোনোদিন কোথাও সমস্যা হবে না। কিন্তু আমরা মুশকিলটা হয়ে গেছে, আমি অনিরাপদ থাকবো, আমি রাস্তায় ইচ্ছা মতো চলবো, আমি ঘুষ খাবো, অন্যায় করবো, কিন্তু আপনারা ভালো থাকবেন, আমি এটা চাচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটা লোকই চাচ্ছে। এবং ওই রাজার সেই পুকুরের গল্প যেটা আমি সবসময় বলি, যে 1 বাটি করে দুধ আনার কথা ছিল, সবাই 1 বাটি করে পানি দিল এবং পরের দিন পানির পুকুর হলো। আমাদের কিন্তু সামাজিক জীবনে এই প্রবলেমটাই হচ্ছে। সো রিস্টার্ট ইউরসেলফ নিয়ে আমরা কথা বলছিলাম। সো এখানে আমরা মেবি যেটা সুন্দরভাবে ট্যাগলাইন হিসেবে দেখা আছে যে সুখী, সমৃদ্ধ এবং অর্থবহ জীবনের কৌশল। সো আমরা যখনই জিনিসটাকে কৌশল বলছি, সো জিনিসটা কি কয়েকটা সীমাবদ্ধতার মধ্যে চলে আসছে, যে 1টা 2টা 3টা স্টেপ বা 5-6টা স্টেপের মাধ্যমেই আমি নিজেকে চেঞ্জ করতে পারবো? এটা কি কোনো স্টেপস নাকি? সিনসিয়ারলি স্পিকিং, আসলে কৌশল শব্দটা ব্যবহার করব নাকি একটা মূল মন্ত্র বলবো, নাকি এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। কারণ আমি যখন এগুলা ফেসবুকে দিয়েছি, অনেকেই অনেক মতামত দিয়েছে, শেষে আমরা কৌশল জায়গাতে ঠেকেছি। আমি বলবো কি যে জীবনে বা পৃথিবীতে সেটা কোনো কিছু ফান্ডামেন্টালি কখনো রাইট না। সো এই যে রিস্টার্ট ইউরসেলফ, সুখী সমৃদ্ধ জীবনের কৌশল, এটাও আসলে একটা আংশিক সত্য কথা। এটার কোনো একটা ফান্ডামেন্টাল কোনো শেষ জায়গা নেই। বাট আমরা কৌশল এই জন্য বলেছি যে এটা একটা টেকনিক, যদিও এই বইয়ের ভিতরে কিন্তু আমরা টেকনিকগুলো কভার করতে পারি নাই, কারণ টেকনিক কিছু আসলে সেটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার চলে আসবো। তো বইতে আমরা হোয়াট পার্টটা কভার করেছি, আচ্ছা, যে কি আসলে জিনিসটা কি। হ্যাঁ, কিন্তু টেকনিকটা হয়তো আমরা ওখানে কভার করতে পারি না, এটা হয়তো পরে কখনো, বা আমরা যে ছোট ছোট প্রোগ্রামগুলো করি, ট্রেনিং প্রোগ্রামগুলো, সেগুলোতে হয়তো কভার করা হয়। সো আপনি যদি এটা সীমাবদ্ধতা বলেন, আমি মেনে নিব, কোনো অসুবিধা নেই, হতেও পারে এটা একটা সীমাবদ্ধতা। সাদমানও বইটা অলরেডি পড়েছে এবং আমি তোমার এই বইটা সম্পর্কে অলরেডি একটা রিভিউ ভিডিও দেখেছি। সো এই বইটা সম্পর্কে তোমার যদি কিছু ইনসাইট তুমি একটু শেয়ার করতে আমাদের। শিওর থিং ভাইয়া, এই বইয়ের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ইজ যে ভাইয়া বিভিন্ন জিনিস ক্ল্যারিটি দিয়েছেন, যেরকম উই আর নট আওয়ার বডি, আমি এবং আমার বডি এই দুটা সেপারেট জিনিস। এইটা যে এত ফান্ডামেন্টাল একটা জিনিস, কত মানুষ পুরোটা লাইফ পার করে দেয় এই জিনিসটা জানে না, যে সে এবং তার বডি ডিফারেন্ট জিনিস। আমি বলি না যে ইন্তেকাল করেছে কিংবা তার রূহ ত্যাগ, দেহ ত্যাগ করেছে, দেহ ত্যাগ কি ত্যাগ করলো না, দেহটা আমি দেখতে পাচ্ছি বাট কিছু একটা নাই, কি ত্যাগ করলো, হোয়াটস দ্য সেপারেশন, পার্থক্যটা কোথায়? আমরা শব্দটা জানি, আমরা বলি যে আত্মা কিংবা রুহু বলি, কিন্তু আমরা শব্দটাকে বুঝি, কনসেপ্টটাকে বুঝি না। এটা হচ্ছে হু অ্যাম আই, এটা নিয়ে বইও আছে না। তো এটা প্রশ্ন না, এটা একটা টুল। যতবার হু অ্যাম আই আস করবেন, আপনি একটা করে উত্তর পাবেন, এবার সাথে ছেড়ে দেবেন, এবং ছাড়তে ছাড়তে যখন আপনি উত্তর পাচ্ছেন না, তখন কোয়েশ্চেনটাও ছেড়ে দেবেন, তখন ইউ নো যে আপনি কি। তো হু অ্যাম আই যখন আস করবেন, একবার আপনার উত্তর আসবে যে আপনি আপনার বডি, ছেড়ে দেবেন, তারপর আপনার উত্তর আসবে আপনি মাইন্ড, ওটা ছেড়ে দেবেন, তারপর মনে হবে আচ্ছা ঠিক আছে আমাদের পরিবেশ, জেনেটিক্স অ্যান্ড স্টাফ। সো আস্তে আস্তে বাদ দিতে 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 একদম লাস্টে যে জিনিসটা থাকবে,
দ্যাট ইজ ইউ, কিংবা ওইটা আপনার সত্তা। এখন ওটা মানুষ যেভাবে বুঝে আর কি, হয়তো আপনি আনসার করে যাবেন, বাট এক না এক সময় আপনি জিনিসটা উপলব্ধি করবেন। জিনিসটা মোস্ট লাইকলি বইতে বলছেন যে লাইফ, আমি লাইফ এনার্জি বলেছি, লাইফ এনার্জি বলেছি এটাকে। আপনি ওইখানে ওইটা কি আরো ইলাবোরেট করেন নাকি ওইখানেই? আমি আসলে পরে যেটা দেখলাম আমার অ্যানালাইসিস, লাইফ এনার্জিটাই আসলে অ্যাওয়ারনেস, ওইটাই আসলে আমার অস্তিত্ব, ওইটাই হচ্ছে সবকিছু। সো এটা আমি এটাকে একটা কারেন্টের সাথে কম্পেয়ার করছি বইয়ের ভিতরে, যে যেমন এই যে লাইট ফ্যান এত কিছু চলতেছে, কিন্তু ওটা কারেন্ট দিয়ে চলছে, কিন্তু ওটা তো আমরা কেউ দেখতে বা বুঝতে বা অনুভব করতে পারছি না, কিন্তু এটা শিওর যে কারেন্ট আছে জন্য এই সবকিছু চলছে। সো আমাদের ক্ষেত্রেও তাই হয় যে লাইফ এনার্জিটা যখন আমাদের সাথে থাকে এটা আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, এবং ধর্মীয়ভাবে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এটা যখনই আমার সাথে থেকে চলে গেল সবকিছু শাটডাউন হয়ে গেল, তাই না? এবং তুমি যেটা বললা যে আমরা সব সময় এটা দেখি শুনি, দেখো আমরা যখন কাউকে দাফন করি, মুর্দাকে শুয়ে দেওয়ার পর যখন মাটি দিই, আমরা যে দোয়াটা করি, আমি বাংলায় যদি বলি, তাহলে আমরা বলি কি যে আপনাকে বা তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তোমাকে মাটিতে ফেরত দেওয়া হলো এবং তোমাকে আবার তোলা হবে। তো আবার তোলা হবে জায়গাটা বিশ্বাসের জায়গা পুরোপুরি, সেটা আমাদের ধর্মীয় বিশ্বাস, ইসলাম ধর্মের বিশ্বাস। কিন্তু আমি প্রথম দুইটা যদি আমি ধরে নেই, মাটি থেকে তৈরি করা হয়েছে এবং তোমাকে মাটিতে, এই কথাটা কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করি নাই যে আসলে মাটি থেকে তৈরি করা হলো কিভাবে আমাকে, তাই না? সো পরে যখন আমরা বডিকে অ্যানালাইজ করলাম তখন আমরা কিন্তু এটা খুঁজে পেলাম। আবার যখন ওই যে জেনেটিক্সটাকে আমরা ঘাটলাম, তখন আমরা দেখলাম যে এই যে আমি যে জন্মেছি, আমি কিন্তু একটা মেয়ে হয়েও জন্মাতে পারতাম, জাস্ট একটা ক্রোমোজোমের এদিক ওদিকের জন্য হয়ে গেছে। কিন্তু আমি হয়তো প্রচন্ড পুরুষবাদী, আমি হয়তো পুরুষদের পক্ষে কথা বলে ফাটাই ফেলতেছি সারা পৃথিবী, কিন্তু আমার নিজের ওই জায়গাটার ব্যাপারে আমি কিন্তু আই ওয়াজ নট শিওর, রাইট? আজকে বাংলাদেশে জন্মেছি, আমি হয়তো ইথিওপিয়া জন্মাতে পারতাম, তাই না? আমি বোঝাতে পারছি আমি একটা বিরাট বড় রোগ নিয়ে জন্মাতে পারতাম, অথবা কে জানে আমার ভিতরে একটা রোগ হয়তো বাসা বেঁধে আছে। কিন্তু তো এই যে এত কঠোর এবং স্ট্রং আমরা, কিন্তু আমরা তো জানি না। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা খুব র্যান্ডম একটা সিলেকশনের মধ্য দিয়ে আসছি, এবং একটা র্যান্ডম সিলেক্টেড জিনিসের আসলে এত ইগো, এত শক্তি, সাহস থাকাটা খুবই অস্বাভাবিক মনে হয় আমার কাছে, তাই না? সো আমরা যখন আমাদের ফান্ডামেন্টাল জায়গাটায় চলে যাই, রিস্টার্ট ইয়োরসেলফ, তখন কিন্তু আমাদের সবকিছু ব্রেকডাউন হয়ে যায়, সবকিছু ভেঙে যায়। আমার তখন আসলে মনে হয় না যে আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছি, সো আমি বোধহয় কিছু একটা, আমার কাছে বরঞ্চ হাস্যকর লাগে। উল্টা আমাদের মতো একটা গরিব দেশ, বা এখন আমরা উন্নত দেশ হচ্ছি, মাঝে মাঝে মনে হয় আমি অনেক প্রিভিলেজড, আমি অনেক লাকি যে আমি বুয়েটে পড়েছি, ওয়াইবিএ পড়েছে, আপনি আরেকটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমরা অনেক লাকি। সো আমাদের সমাজের প্রতি, মানুষের প্রতি, সবার প্রতি আমাদের দায়িত্বটাও অনেক অনেক গুণ বেশি। তো দেখেন, একটা সামান্য অ্যাওয়ারনেস কিন্তু আমাদের ভিতর কত বড় পরিবর্তন আনতে পারে। আমরা কিন্তু কেউ মহান হইনি, বাই দ্য ওয়ে, এবং মহান হওয়া লাগে না, এটা আমাদের প্রত্যেকেরই বেসিক ফান্ডামেন্টাল জায়গাটাতে আমাদের মনে হয় দরকার। চমৎকার একটা কনসেপ্ট আসলে। সো আমরা নিজেকে যখনই বোঝার চেষ্টা করব, আমার ডেফিনেটলি এটা কি একটা জার্নি নাকি এটা একটা লেভেল? এটা অফকোর্স একটা জার্নি। আমি বইয়ের মনে শেষে বলছি যে এই রিস্টার্ট ইয়োরসেলফ কাজটা আমার নিজের কাছেও মনে হয় এটা একটা গোলাপের পাপড়ি খোলার মতো আর কি, যে আপনি যেমন গোলাপ একটা দেখলেই সুন্দর লাগবে, কিন্তু আপনার কাছে কিছুক্ষণ দেখার পর মনে হবে বাইরের পাপড়িগুলো একটু পুরনো হয়ে গেছে, একটু মরা মরা। আপনি একটা পাপড়ি খুলে দিলে আপনি ভিতরের পাপড়িটা কিন্তু আরো অনেক গাঢ়, অনেক সুন্দর, উজ্জ্বল বর্ণের দেখাবে। এরপরটা খুললে ওইটা আরো সুন্দর। তো কাজেই এই অ্যাওয়ারনেসগুলো যখন বিল্ড হয়, আমি শিওর ও একমত হবে, আমরা যখন বিভিন্ন পার্সপেক্টিভে এই অ্যাওয়ারনেসটা দেখতে থাকবো। এখন আমরা একটা ঘরের মধ্যে বসে আমাদের অ্যাওয়ারনেস, একটু পরে আমরা বাইরে যাব, বা আমাদের নামাজ পড়া, আমাদের অন্যান্য প্রত্যেকটা জায়গায় যখন আমরা ওই অ্যাওয়ারনেসটা দিতে থাকবো না, তখন আমাদের সমস্ত কিছু নতুন করে উপলব্ধি হবে। বাট আনফর্চুনেটলি আমরা এটা ঠিক উল্টা কাজটা করছি। যেমন আগে আমাদের তো মোবাইল ফোন ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন তো বাসায় ফোন থাকতো অনেকটা দূরে, ক্রিং ক্রিং করে বাজলে দৌড়ে গিয়ে ধরতাম। তাহলে তখন আমরা ভাত খেতাম, যে তখন আমার পাশে মোবাইল বা সুযোগই ছিল না। কিন্তু এখন কি হয়েছে, আপনি ভাত খাচ্ছেন এবং আপনি মোবাইল ব্রাউজ করছেন, এটা কিন্তু অ্যাওয়ারনেসের একদম পরিপন্থী। না আপনি ভাতের আনন্দটা পাচ্ছেন, খাওয়ার আনন্দ পাচ্ছেন, না মোবাইল ফোনে কনসেন্ট্রেট করতে পেরেছেন। সো আমরা এখনকার সভ্যতার যুগে আমরা কিন্তু একদম উল্টা একটা কথা বলছি মানুষকে। মানুষ আসলে আমরা স্রোতের বিপরীত দিকে হাঁটতে যাচ্ছি রিস্টার্ট ইয়োরসেলফ নিয়ে, যে জায়গাটা আমি বলি যে এটা আসলে অনেক কঠিন, কাজটা করাটা কিন্তু এত সহজ না, অনেক কঠিন হবে। কিন্তু আমরা যদি এটা করি, আমি নিজে ফিল করেছি অ্যাওয়ারনেস আসার পর, মানে অ্যাওয়ারনেসের কনসেপ্টটা বোঝার আগে তো অ্যাওয়ারনেস মানে বুঝতাম সচেতনতা, কিন্তু এই যে বোঝা, এখন আমি যখন নামাজে দাঁড়াই, এই যে নামাজের সময় বলা হচ্ছে না যে তুমি তোমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াইছো, এই কথাটার কিন্তু অনেক গভীর মিনিং আছে। এবং আমি যখন ওখানে গিয়ে দাঁড়াই, তখন কিন্তু আমি ফিল করি, এবং রিস্টার্ট ইয়োরসেলফের এই কনসেপ্টগুলো আমার ভিতর আসার পর বা বোঝার, আমি কিন্তু নামাজের ব্যাপার অনেক বেশি রেগুলার হয়ে গেছি, আমাকে কাউকে বলতে হয়নি। কিন্তু এর আগে আমাকে অনেক লোক বলেছে, আমি হয়তো এত রেগুলার হয়নি, ফাঁকিটাকে দিছি, কিন্তু আমরা রেগুলার হয়েছি। কারণ দেখেছি দিনে 5 বার, এত বড় একটা সুযোগ যে নিজেকে কনসেন্ট্রেট করা, এবং এক ধরনের কিন্তু এটা এক ধরনের ধ্যান। কিন্তু আমরা কি করছি, আমি সবাইকে ধর্মের দিকে ডাকছি না, আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি যেটা বলতে চাচ্ছি,
আমি নামাজ পড়ি না ঠিক মতো, অথবা সকালবেলা উঠে আমি আবার পদ্মাসন নিয়ে বসে কিছু একটা করছি, যে কি লাভ, তাই না? বাট আমি এখন দিনে দেখি যে দিনে আমি 5 বার সুযোগ পাই আমার ব্যস্ততার মধ্য থেকে আমি নিজেকে আলাদা করি, আমি সৃষ্টিকর্তার প্রতি নিজেকে সঁপে দিই, এবং দিন শেষে আমার কিন্তু রিনিউয়াল কাজ করে। এবং আমি আরেকটা জিনিস বলি এখানে, যে আপনি খেয়াল করবেন আমরা কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাই, বা সব ধর্মের মানুষ প্রার্থনার মধ্যে কিছু চায়, এটা কিন্তু একটা অটো সাজেশন। আমরা এটা নিজেও জানি যে আমি যদি পড়ালেখা না করি, আমি আল্লাহর কাছে যতই দোয়া করি আসলে কিন্তু আমি পাস করবো না, এটা অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু আমরা তারপরও আল্লাহর কাছে চাচ্ছি, মানে কি, আমি কিন্তু দিন শেষে নিজেই নিজেকে বলছি, ভায়া সৃষ্টিকর্তা, যে আল্লাহ তুমি আমাকে একটা বাড়ি করার সামর্থ্য দাও, আমাকে একটা গাড়ি কেনার সামর্থ্য দাও, আমি যেন চাকরিটা পাই। এটা বলে কিন্তু আমি নিজে নিজেকে বলছি যে জাভেদ তোমাকে কিন্তু এটা পেতে হবে, তোমাকে পেতে হবে, তোমাকে পেতে হবে। এবং আপনি খেয়াল করবেন অনেক সাধারণ, অনেক অল্প আয়ের মানুষ কিন্তু জীবনে অনেক কিছু করে ফেলে। একজন মানুষ হয়তো বাঁধের ধারে সরকারি জমিতে আছে, সে সারা জীবন পরিশ্রম কষ্ট করে রিক্সা চালিয়ে কিন্তু একটা নিজের জমি করতে পারে, কারণ সে সারা জীবন এটাই করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে এবং একটা একটা করে জমিয়েছে। হ্যাঁ, কিন্তু অনেক বুদ্ধিমান মানুষ জীবনে অ্যাচিভ করতে পারে না, ডাউট সবসময় তার মধ্যে, ডাউট, আমি আসলে এটা পারবো, আমি কি চাকরি ছাড়তে পারবো, আমি কি এটা পারবো, কারণ সে কিন্তু নিজে নিজেকে অটো সাজেশন দেয় না, উল্টা ডাউটের মধ্যে নিচ্ছে। তো আমি কত ক্ষেত্রে বলি যে পিওর ধর্মীয় জায়গায় নিজেকে সঁপে দিলেও লাভ আছে। পরের জন্ম বলে যদি কোনো কিছু থাকে, মানে পরের জন্ম মানে বলছি মানে আফটার ডেথ, ওখানে তো আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনি দিস লাইফেও আপনি অটো সাজেশনের মাধ্যমে কিন্তু আপনি সবসময় নিজেকে আপনি ভালো কথাগুলো বলবেন, এবং ইনডাইরেক্টলি এটা আপনার ভিতরে কিন্তু একটা পজিটিভনেস তৈরি করবেন। আমার এটা খুব জোস লাগছে, আমার এই কনসেপ্ট খুব ভালো লাগে যখন রিলিজিয়াস বিভিন্ন প্র্যাকটিসের পেছনে কিছু আরেকটা এক্সপ্লেনেশন যেরকম থাকে। ফর এক্সাম্পল, আমি অলওয়েজ ভাবতাম যে হ্যাঁ দোয়া যে করতেছি, হ্যাঁ করলাম, ঠিক আছে, রাবির হামাক আমার সাগিরা সব কিছু দোয়া করলাম, বাট আল্লাহ তো আমি দোয়া করাটা আগেও জানেন যে আমি কি চাই, তবুও বলছে যে দোয়া কর। তো আবার এই ব্যাখ্যাটা আমার বেশ ভালোই লাগলো যে হ্যাঁ মেবি আমি জানি সৃষ্টিকর্তা কি উদ্দেশ্যে দিয়েছে তিনি ভালো জানেন, বাট এটা একটা অটোসাজেশন হিসেবে কাজ করতে পারে যে কি চাই কি চাই। এবং এটা পজিটিভনেস, কিন্তু তুমি কিন্তু বলছো তুমি যেমন ফ্রেন্ডকে বলতে পারো, সেরকম তুমি সৃষ্টিকর্তাকে বলছো, এবং ওই সময় কিন্তু তুমি একদম একটা অন্য লেভেলে গেছো। যদি যেভাবে আমাদের নামাজে বা অন্য ধর্মের প্রার্থনায় যেতে বলেছে, সেটা যদি আমরা যেতে পারি, আমরা কিন্তু অন্য একটা লেভেলে চলে গেছি। কিন্তু সেই সময় আমি নিজেকে যা বলবো ওটা কিন্তু কয়েক গুণ শক্তিশালী। চমৎকার একটা কনসেপ্ট। আমি এখান থেকে একটা ক্লু পেলাম, আমার মাত্রই কোয়েশ্চেনটা অ্যারাইজ করলো যে এই অটো সাজেশন যে এই কনসেপ্টটা আপনি বললেন, এই অটো সাজেশনটা কিন্তু আমাদের লাইফে যখন নেগেটিভ কিছু হয় সেটার ক্ষেত্রেও হয়তো কাজ করে, অফকোর্স। বা যেই মানুষটা নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আই মিন সুইসাইডাল যারা হচ্ছে, তাদের ক্ষেত্রে হয়তো কাজ করে। তারা হয়তো পজিটিভ কোনো কনভারসেশন তার সাথে বলতে পারছে না, বা কন্টিনিউয়াস বলছে না, এবং সেটাই ট্রিগার করতে করতে আস্তে আস্তে সে জীবনকে শেষ করছে। বা এটা বিভিন্ন খারাপ কাজের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে একটা অটো সাজেশনই অ্যাকচুয়ালি কাজ করে। অফকোর্স। সো ওইটাও আসলে চেঞ্জ করা পসিবল, যেটা আমরা রিস্টার্ট ইয়োরসেলফ এবং আমরা চিন্তা করার চেষ্টা করছি যে কোনো জায়গা থেকেই নিজেকে পরিবর্তন করা পসিবল যদি আমি একটা কন্টিনিউয়াস জার্নির মধ্যে দিয়ে যাই। এবং আমরা রিস্টার্ট ইয়োরসেলফ এর মাধ্যমে, আমি প্রথমে রিস্টার্ট শব্দটাকে আমি যদি অটো পাইলট হিসেবে মাথায় সেট করে নিই, আই হ্যাভ টু রিস্টার্ট মাইসেলফ, যে আমি এখন মাথায় যা এলোমেলো চিন্তাগুলো ছিল সেগুলো আমি আবার সাজাবো, নিজের মতো করে সাজাবো, ওই দোয়া করার মতো, যে আমি নিজে এটা 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 চাই। যখন আমি জেনে গেছি আমি এটা এটা চাই, তখন কোন চাওয়ার ক্ষেত্রে কি কি আমার করতে হবে, দেন হচ্ছে আমরা আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টে আসতে পারি, রাইট সাদমা? যে আমরা কি কি করতে হবে এর মধ্যে আমরা যারা জানে তাদের কাছ থেকে ভ্যালিউ নিয়ে করতে পারি, বা নিজে প্র্যাকটিসের মাধ্যমে করতে পারি, এই সাজেশনগুলো আসে। আমার এখানে ভাই আরেকটা ভাইয়া যেহেতু এটা মেনশন করলেন, আমার এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং লাগে, কারণ অনেকে এই জিনিসটা খেয়াল করে না যে স্পিরিচুয়ালিটি সব রিলিজনের একটা অংশ, কিন্তু স্পিরিচুয়াল রিলিজন ডিফারেন্ট জিনিস, তার একটা শাখা। তো আমি সবসময় বই করার চেষ্টা করছি যে কোনো প্র্যাকটিস যে আমাদেরকে রেকমেন্ড করা হচ্ছে এটা কেন করা হচ্ছে। জাভেদ ভাই যেরকম বলে নামাজের ক্ষেত্রে কিংবা দোয়ার ক্ষেত্রে, আমি আরেকটা এক্সাম্পল এখানে দেই, যেহেতু আপনি বলতেছিলেন যে এরকম আর কি করা যায়, সো আমি কোথায় কোথায় জিনিসগুলো সন্ধান করি এটা আমি বলি, শেয়ার করি। তো আমি একটা বই পড়ছিলাম যে কীভাবে ঠিকমতো ঘুমাইতে হয়, 21 ওয়েজ, ওটি নিয়ে কোর্সও করলাম, ওটি নিয়ে আরও একটা বই পুরো রিসার্চ, কারণ ঘুমের সমস্যা হচ্ছিল। তো ওইখানে করতে যে একটা পয়েন্ট ছিল যে আপনি হাঁটবেন, মাটিতে খালি পায়ে হাঁটবেন, বেয়ার ফুটেড হাঁটতে হয়। সো কি এক্সপ্লেইন করলো, কি পজিটিভিটি নেগেটিভ বিভব অ্যান্ড স্টাফ, ঠিক আছে পড়লাম, সায়েন্টিস্টরা বলছে বুঝলাম। পরে আমি আরেকটা জায়গায় দেখলাম, আরেকজন আপনার ইন্ডিয়ান একজন গুরু, উনিও বললেন যে আপনার অমাবস্যা রাত, পূর্ণিমা রাতে আপনি খালি পায়ে হাঁটবেন, দ্যার আর হেলথ বেনিফিটস, ঠিক আছে এটা বুঝলাম। পরে আমি দেখলাম আমাদের রিলিজিয়নও ইটস এ সুন্নাহ যে মাঝে মাঝে তিনি খালি পায়ে হাঁটতেন।
আজ লাইক ভাই মুসলিম ইসলাম ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, সায়েন্টিস্টরা বলছে কাহিনী কি? সো মেবি আমার এত কিছু কোয়েশ্চেন করার দরকার নেই, কিছু প্র্যাকটিস বলছে তার ইনহেরেন্ট বেনিফিট। তো আমি হয়তো ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করবো, কিংবা হিন্দুইজমের সাইড থেকে ব্যাখ্যা করবো, সায়েন্সের সাইড থেকে ব্যাখ্যা করবো, বাট ইট হ্যাজ বেনিফিটস। সো আমি যতই বিভিন্ন ধর্মে আমি বিভেদ করার চেষ্টা করবো, আমি ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে দূরে সরে যাব। ইনস্টেড আমি যদি কম্পারেটিভ রিলিজন জাস্ট ফর নলেজ সিকিং যদি আমি পড়তে যাই, আমি আরো বেশি কমন জায়গা পাবো। টু বি ভেরি অনেস্ট, আমি যখন কম্পারেটিভ রিলিজন পড়তে গেছি, আমি অন্য ধর্মে বিভিন্ন ইসলামে এক্সপ্লেনেশন পাইছি, যেটা আমি চিন্তা করিনি কেন এই জিনিসটা করা হয়েছে। অন্য ধর্মের জিনিস পড়তে যেয়ে দেখলাম যে মেডিটেশন কেন ইম্পর্টেন্ট। এবং আমরা এখানে একটা বেশি সময় নিয়ে নিচ্ছি, বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে নামাজে একটা জিনিস পয়েন্ট মেনশন করা হচ্ছে যে আপনার চোখ খোলা রাখতে হবে। অনেকে মেডিটেশন ভাবে যে চোখ বন্ধ করে গুনগুন করে থাকবো, তন্দ্রা থাকবো, না, দ্যাট ইজ নট দ্য কেস। ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার। সো এই অ্যাওয়ারনেস যেন চোখ খোলা রাখে তোমাকে নামাজটা পড়তে হবে, রাইট। সো আমরা জিনিসগুলো পড়ে আসছি যে গাইডলাইন্স, এটা করো ওইটা করো, বাট দেয়ার আর রিজনস টু। এবং ওই খালি পায়ে হাঁটার সাথে আমি একটু কানেক্ট করি, যেটা রিস্টার্ট ইয়োরসেলফে আমরা বলেছি, আপনি সাকসেসের কথা বলেছেন, আমি সেই সময় এত ইলাবোরেট করি নাই। সাকসেসের আলটিমেট ডেফিনেশন আমার যতটুকু রিসার্চ এবং রিস্টার্ট ইয়োরসেলফ করছি, সেটা হচ্ছে ইনফাইনাইটের সাথে নিজেকে কানেক্ট করা। কারণ আমরা কিন্তু একটা ইনফাইনাইটের পার্ট, ইনফাইনাইট মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা আমরা অংশ। এটা চাইলে ব্যাখ্যা করে বোঝানো যাবে, বাট বোঝাই যায়, কারণ আমি তো এয়ার ছাড়া বাঁচছি না, পানি ছাড়া বাঁচছি না, আমি তো স্বাধীন না। আসলে দেখতে মনে হয় আমি স্বাধীন, অনেক শক্তিশালী একটা প্রাণী, বাট 4 মিনিট 3 মিনিট অক্সিজেন না থাকলে তো আমরা দেখতেই পাচ্ছি সব সময় কি ঘটছে। সো আমরা খুবই ইন্টারকানেক্টেড উইথ আদার্স। তো ওরা যেটা বলছে, এবং আমরাও সাদমান অনেকগুলো বিষয় বললো, যে আপনি যদি একটা গাছ রোপণ করেন, ইউ উইল ফিল গুড, অটোমেটিক আপনার ভালো লাগবে। আপনি যদি একটা মানুষকে কিছু খাওয়ান, আপনার প্লেট থেকে অর্ধেক খাওয়ান, আপনার কিন্তু ভালো লাগবে। আপনি যদি একটা লেকের ধারে গিয়ে দাঁড়ান, আপনার ভালো লাগবে। সমুদ্রের ধারে ভালো লাগবে। আপনি একটা পূর্ণিমার চাঁদ দেখলে ভালো লাগবে। আপনি খালি পায়ে হাঁটলে ভালো লাগবে। কেন? কারণ এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদের আধুনিকতা হওয়ার পরে আমরা কেট, জুতা, এর সুযোগ কই? আপনি তো মাটি খুঁজে পাবেন না আমার মনে হয়। যদি আমাদের ঢাকা শহরের ছাদগুলোতে এখন কিছু সবাই বাগান টাগান করছে, ভেরি গুড সাইন। তো আপনি যদি আপনার জীবনের 99% অংশকে উষর মরুভূমি বানায় ফেলেন, মানে নাই কোনো কানেক্টিভিটি নাই, বাকি 1% দিয়ে আপনি কিভাবে আপনি দাবি করেন যে আপনার জীবনটা সুন্দর কাটবে? এটা হবে না তো। আপনি টেলিভিশনে গাছের ছবি দেখে তো আসলে গাছ দেখার তৃষ্ণা মিটবে না। এবং এই জন্যই মানুষরা কিন্তু কি করতেছে এখন, এই দেখবেন 2 মাস 3 মাস পর পর রিসোর্টে যেতে হয়, এখানে যেতে। আসলে কিন্তু আমরা ভিটামিন ওষুধের মতো এগুলো খাওয়ার চেষ্টা করছি। কিন্তু যদি আমি আমার সন্তানকে নিয়ে আসলে যদি হাঁটতে পারতাম, একটু কথা বলতে পারতাম। আপনি এমনি আমাদের ব্যস্ত সমাজেই দেখেন না, কয়টা লোকের সময় আছে ছেলে মেয়েকে নিয়ে একটু পড়তে বসাবে, গল্প করবে, সে সুযোগ নাই। সবাই টাকা পয়সা অর্থ, আবার ছেলেমেয়েরা আবার বাড়িতে বসে ডিপ্রেশন, বাবা মার সাথে কথা বলে না। আমি এমন অনেক পরিবারকে চিনি যাদের 7-8-10 দিনও ছেলেমেয়ের সাথে সরাসরি দেখা হয় নাই। অথচ আমি আমার লাইফের কথা আমি বলি, আমরা প্রতিদিন রাতের খাবার, আমাদের খুব সাধারণ গরিব পরিবার, কিন্তু আমরা রাতে এক টেবিলে বসে ভাত খেতাম প্রত্যেক দিন। এর কোনো ব্যত্যয় হবে না, যত ব্যস্ততাই থাকুক, এটা করতে হবে। এবং আমি তো মনে করি আমার লাইফের একটা বড় অংশের শিক্ষা আমি আমার ওই টেবিল থেকেই পেয়েছি। বাবা এসে গল্প টল্প করতেন, ওগুলো থেকেই শুনতাম, জানতাম। কিন্তু সেই সুযোগ তো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দিচ্ছি না। সো তাহলে কিভাবে এখান থেকে ভালো কোনো রেজাল্ট আমরা আশা করব? আমরা খুব সহজেই ছেলেমেয়েদের দোষ দিই সাদমান, কিন্তু আমি মনে করি এখানে আমি এখন ওই এজ গ্রুপেও ঢুকে যাচ্ছি একটু করে, যেহেতু আমার ছেলে আছে। আমি সবসময় মনে করি বাবা মার দায়িত্ব এখানে অনেক 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 বেশি। আপনি 2 টাকা কম ইনকাম করেন, কিন্তু আপনি খেয়াল রাখেন আপনার সন্তান কি করছে, তার ভালো লাগা কি, খারাপ লাগা কি, কেন তার এরকম ভালো লাগছে, কেন সেরকম ভালো লাগছে। সো আমি মনে করি বাবা মাদের এই জায়গাগুলোতে দায়িত্ব অনেক বেশি, ওইখানেও রিস্টার্ট করা দরকার। ওয়ান্ডারফুল কনভারসেশন অ্যাকচুয়ালি চলতে গেলে এই বিষয়ে অনেক আমরা মাঝে মাঝে এই বিষয় নিয়ে বসে আড্ডা দিতে পারি। ডেফিনেটলি আমরা আড্ডা দিব, বাট আমাদের আজকের সেশনটা শেষ করব। বাট শেষ করার আগে আমি ডেফিনেটলি ক্লোজিং লাইন হিসেবে যেটা বলবো, যে লাইফকে আমরা যতটা ইজি মনে করি, লাইফটা তত ইজি না। আবার লাইফটা আমরাকে যতটা জটিল মনে করি, লাইফটা ততটা জটিল না। সো বিষয়টা আমি যদি আমার বোধ ক্ষমতা যতটুকু, সেইটুকুতে ভাইয়ার সাথে আসলে কন্টিনিউয়াস কথা বলেই আসলে আমি এত কনভারসেশন করতে পারি এই বিষয়ে। সো যেহেতু অত কঠিনও না, অত সহজও না, সো এটা নিয়ে আমাদের অত জটিলভাবে নিজের ব্রেনকে আটকায় রাখার কিছু নাই, বরঞ্চ এটাকে এনজয় করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে আমাদের ইউনিভার্স আছে আমাদেরকে হেল্প করার জন্য, আমাদেরকে ভালো লাগানোর জন্য। সো কোনো ম্যাটেরিয়াল থিংস অ্যাকচুয়ালি আমাদেরকে ওই ভালো লাগাটা দিতে পারবে না, যেই ভালো লাগাটা হয়তো আমরা আমাদের ইউনিভার্স থেকে আমরা পাচ্ছি। সো রিস্টার্ট ইউরসেলফের মেইন কনসেপ্টটাই হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যে জড়তাগুলো আছে, যেই জড়তাগুলো আছে, এবং আমরা
তথাকথিত সামাজিকতা বলতে যেই বাধ্যবাধকতার মধ্যে নিজের লাইফকে কাটায় ফেলি, যেমন একটা ছেলে যেমন ছোটবেলায় বাবার কথা শুনবে, ভাইয়ের কথা শুনবে, টিচারের কথা শুনবে, পরে তার সন্তানের কথা শুনবে, এইটা বলেই এই আরেকজনের কথা চিন্তা করতে 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 তার লাইফটা শেষ করে দিচ্ছে। একটা মেয়ে যেরকম তার ছোটবেলায় বাবা মার কথা শুনতে শুনতে, তারপর একটু বড় হলে তার স্বামী সন্তানদের কথা শুনতে শুনতে, মানে মূল কথা হচ্ছে আমরা নিজেকে নিয়ে বাঁচার থেকে আমরা আরেকজন আমাকে নিয়ে কি চিন্তা করবে, আরেকটা সম্পর্ক আমাকে নিয়ে কি এক্সপেক্ট করতেছে, ওইটা নিয়ে চিন্তা করতে করতেই আমাদের লাইফটা আমরা পার করে ফেলি। রেজাল্ট হিসেবে হয়তো আমরা আরেকজনের উপর কমপ্লেইন ছাড়া আর কিছু করতে পারি না, যে হয়তো ও আমাকে এটা করলে বা ও আমাকে এটা বললে আমি লাইফটা আরো বেটার হতো। আনলেস আমি যদি জানি যে আমরা নিজেকে কিভাবে কন্ট্রোল করতে পারবো এবং আমাদের রিলেশনশিপগুলো কিভাবে আমি কন্ট্রোল করতে পারবো। আপনার আমার সাথে একটা রিলেশনশিপ আছে, আপনাদের বা আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমার রিলেশনশিপ আছে। আমি একটা কনসেপ্ট নিয়ে চিন্তা করেছি যে আমার চারপাশের মানুষজন অ্যাকচুয়ালি ভিন্ন। যেমন আমি কারো ছেলে, আমি কারো বন্ধু, আমি কারো ভাই, আমি কারো স্বামী। সো অ্যাকচুয়ালি আমি তাহলে কে? এবং প্রত্যেকটা রিলেশন কিন্তু আমাকে ডিফারেন্ট ভাবে কেটার করে। সো আমার কনসেপ্টটা হচ্ছে আমি যদি অ্যাকচুয়াল আমার নিজেকে চেঞ্জ করে ফেলি তাহলে আমার প্রত্যেকটা রিলেশনশিপ চেঞ্জ হয়ে যায়। আবার আমি যদি আমার জায়গায় স্ট্রং থাকি তাহলে প্রত্যেকেই আমাকে তার যার রিলেশনশিপ থেকে সম্মান করছে। সো আমার মনে হয় রিস্টার্ট ইউরসেলফের এটাই কোর ভ্যালু, এবং আই এম শিওর এটা একটা বই থেকে হয়তো আমরা শুরু করেছি জানা, বা আপনার রেগুলার সেশন থেকে আমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারি। আই এম শিওর এটা বহির্বিশ্বে যেরকম এটা একটা কন্টিনিউয়াস লাইফ জার্নি, লাইফ কোচিংয়ের মাধ্যমে প্র্যাকটিস করানো হয়, আমরাও সামনে জাভেদ ভাইয়ের কাছ থেকে বা সাদমান যখন এই বিষয়ে আরও জ্ঞান অর্জন করবে এবং নিজে যখন চিন্তা করবে যে না এটা আমি ট্রান্সফর্ম করার চেষ্টা করব মানুষদেরকে, বা আমরা যখন সেই ভ্যালুগুলো চেষ্টা করব, তখন হচ্ছে আমরা এটার অ্যাকচুয়াল মজাটা বা মানুষজন অ্যাকচুয়ালি চেঞ্জটা বুঝতে পারবে এবং ওই ম্যাটেরিয়ালিস্টিক থিঙ্কিং থেকে নিজের ওন সেলফ অ্যাওয়ারনেস বিল্ড করার মাধ্যমে চেষ্টা করবে। রাইট। সো এই বিষয়েই আমি আসলে ক্লোজিং মার্ক চাচ্ছি যে আমরা রিস্টার্ট ইউরসেলফের ফিউচার হিসেবে কি চিন্তা করতে পারি, এবং তোমার কাছে জানতে চাইবো যে নিজেকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে আমরা কিভাবে নিজেকে অ্যাক্টিভ রাখতে পারি সব সময়। তুমি বলবা? ইয়েস ভাইয়া, আমি নামটা নিয়েই বলে দেই। সেটা হচ্ছে ভাইয়া যদি নামটা রিস্টার্টে যে অন্য কিছু ইউজ করতেন আপনার কিন্তু আটকানোর সুযোগ ছিল। মনে করেন স্টার্ট ইউরসেলফ কিংবা ইগনাইট ইউরসেলফ, লাইফে খালি স্টার্টের ক্ষেত্রে আপনি এখন মুখ পুরো একদম দম নিলেন, না ছেড়ে যদি বসে থাকেন ইউ আর ডেড। সো লাইফ ইজ নট অ্যাবাউট জাস্ট স্টার্টিং, ইটস অ্যাবাউট রিস্টার্টিং। ইটস কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস রিস্টার্ট হচ্ছে। জীবন মরণ এই শ্বাস প্রশ্বাসের মধ্যে এক্স্যাক্টলি, প্রত্যেক সেলগুলো মরে যাচ্ছে আবার নতুন সেল তৈরি হচ্ছে। অ্যাবসলিউটলি, প্রতি মোমেন্টে এ পার্ট অফ আওয়ার ইজ ডাইং। রাইট। সো লাইফ এন্ড ডেথ একসাথে চলতেছে। সো আমার মনে হয় চেঞ্জ হয় চিন্তা করা সবকিছু, বাট আপনার নিজস্ব সত্যটা বোঝার চেষ্টা করেন অ্যান্ড কনস্ট্যান্টলি আপনি যত জিনিস নিয়ে অ্যাওয়্যার হবেন, আমার মনে হয় আপনার প্রতিটা কাজ আরো গ্রেসফুলি আপনি করবেন। যেটা বলে যে কনসেপ্ট আছে যে বরকত থাকা, আপনি সেম কাজ করছেন বাট এটার মধ্যে একটা বরকত থাকা। সো আমার মনে হয় আপনি যত অ্যাওয়ারনেসের সাথে কাজ করবেন আপনার কাজগুলো আরো মাছ পারপাসফুল হবে এবং আপনাকে আরো বেশি স্যাটিসফ্যাকশন দেবে। ইটস অ্যান এন্ডলেস জার্নি। ইয়েস। আমি এইভাবে শেষ করবো যে আপনি যে জটিল এবং কঠিনের কথাটা বলছেন এবং সহজের কথাটা বলছেন, আমি খুব মনোযোগ চিন্তা করছিলাম, আসলে তো তাই। অফকোর্স লাইফ অনেক জটিল, কারণ হচ্ছে মানুষের যে জন্ম এবং মানুষের যে কোয়েস্ট, এটা তো অফকোর্স অনেক কঠিন হবে, তাই না? আমরা তো মানুষ, আমরা তো অন্য অনেক সাধারণ প্রাণী না, কাজে আমাদের সামনে সবকিছু কমপ্লিকেটেড হবে, সেটা হ্যান্ডেল করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সেটাও রিস্টার্ট ইউরসেলফের একটা অংশ। আবার এট দ্য সেম টাইম এটাও সত্য, এই যে একটু আগেই তারগুলো পেঁচিয়েছিল, আমরা এগুলো সুন্দরভাবে খুললাম আমি আর সাদমান মিলে, তো এইটা তারটা পেঁচানোর জন্য কি আমি টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলবো নাকি? এটাও কি হতে পারে? অবশ্যই না। আমাদের এই তারটা দরকার ছিল জন্য কিন্তু আমরা এটা নিয়ে সিম্পলি একটু মাথা খাটিয়েছি এবং আমরা সলভ করে ফেলছি। সো লাইফের যে কমপ্লেক্স পার্টটা, যেটা আর 10 জন লোকের কমপ্লেক্স পার্ট, এগুলো আসলে কোনো কমপ্লেক্সিটি না, এগুলো হচ্ছে অহেতুক সুতার সাথে সুতা বেঁধে বেঁধে গিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এটা চাইলে যে কোনো সময় বসে সিম্পলি সলভ করে ফেলা সম্ভব। তবে হ্যাঁ, ওই অ্যাওয়ারনেসটা বিল্ড হয়ে যাওয়ার পর আমি একটা পরিপূর্ণ মানুষ হিসেবে যে জার্নিটা শুরু করতে যাচ্ছি, মনে করার কোনো কারণ নেই এটা খুব সহজ রাস্তা, এটাও একটা কঠিন রাস্তা, এবং আমরা হ্যাপিলি ওই রাস্তাটা হাঁটতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে মানুষ হিসেবে আমার জন্ম যেখানেই হয়েছে, যে পরিবেশে হয়েছে, সেখান থেকে আমি একটা বেটার পৃথিবী, বেটার পরিবার, বেটার বই অথবা বেটার একটা রিলেশনশিপ উপহার দিয়ে আমি চলে যাব, এক্সিট করব। এটাই তো আমাদের প্রত্যেকেরই
চাওয়া, এখানে কিন্তু কোনো গাড়ি বাড়ির প্রশ্ন নাই, তাই তো? তো সেটা যদি করতে চাই, যে বেটার মানেই তো একটু কঠিন না, একটু আড়মোড়া ভেঙে বের হয়ে যেতে হবে, তো সেটা আমরা করার জন্য সবসময় প্রস্তুত। আর আপনি রিলেশনের কথা বলছেন, যদি সময় খুব কম যায় না এটা শেষ করতে পারবো কিনা বলবো প্লিজ। আচ্ছা, সো রিলেশনের এই জায়গাটা সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। আপনি দেখবেন যে যারা খুব ভালো সিনেমার নায়ক, ফর এক্সাম্পল আপনি অমিতাভ বচ্চনের কথা আমরা বলছি, আমাদের দেশেরও কারো কথা বলতে পারতাম, তো ধরেন ওনার একটা বিখ্যাত মুভি হচ্ছে শোলে, বা এরকম আরো অনেক মুভি আছে, এবং উনি এক একটা মুভিতে কিন্তু এক একটা ক্যারেক্টারে উনি অভিনয় করছেন, এবং উনি ভালো অভিনেতা, কারণ হচ্ছে ওটার ভিতরে উনি ঢুকে গেলে আপনি আর বুঝতে পারবেন না। অনেক সময় অনেক নায়ক মারা গেলে আমরা মন খারাপ করি, দেবদাস মরে গেল, কিন্তু না শাহরুখ খান মরেছে, না অবশ্য বুলবুল আহমেদ মারা গেছেন, সো কিন্তু ওই সময় তো না, তো আমরা কিন্তু হাহুতাশ করি, মন খারাপ থাকে আমাদের 3 দিন, কিন্তু উনি কিন্তু ওনার মতো বেঁচে আছেন। তো এই যে বড় বড় যারা অভিনেতা, আপনি যদি ওনাকে যে জিজ্ঞেস করেন, অমিতাভ বচ্চনকে যদি জিজ্ঞেস করেন যে শোলে মুভিতে আপনার যে চরিত্রটা ছিল সেখানে আপনার কি ইমপ্রুভমেন্টের স্কোপ আছে কিনা, আমার বিশ্বাস উনি 2-3টা ইমপ্রুভমেন্টের স্কোপ বলতে পারবে, যে এটা আমি আরেকবার সুযোগ পেলে এটা এভাবে করতাম। তার মানে কি ওনার ওই ক্যারেক্টারটার উপর ওনার অ্যাওয়ারনেস আছে। ওকে, যদিও উনি ক্যারেক্টার করার সময় ক্যারেক্টারে ঢুকে গেছিলেন, কিন্তু ক্যারেক্টার থেকে উনি যখন বের হয়ে আসছেন, উনি যখন প্রিমিয়ার শো দেখেছেন বা বাড়িতে বসে উনি সিনেমাটা দেখছেন, তখন কিন্তু উনি ওনাকে অবজার্ভ করছেন, ক্যারেক্টারকে অবজার্ভ করছেন। একজন পাকা অভিনেতার এটাই দায়িত্ব, উনি যখন ক্যারেক্টারে ঢুকে যাবেন হি ইজ এ ক্যারেক্টার, বাট উনি ক্যারেক্টার থেকে যখন বের হবেন তখন হি ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে ভূতনাথের এখানে একটু আমি গোলমাল করে ফেলছি। আমরাও কিন্তু আমাদের রঙ্গমঞ্চে আমরাও কিন্তু একজন অভিনেতা, যেমন আমার রোল কি, আমার মা আছেন বেঁচে, সো আমি সন্তান, ছেলে, আমার আবার ছেলে আছে, আমি তার জন্য বাবা, আমি কারো হাজব্যান্ড, কোনো অফিসের আমি চাকরিজীবী, কারো বস, কারো ভাই, এই তো। এখন এই এক একটা চরিত্রের মধ্যে আমি যখন ঢুকে যাই তখন কিন্তু আমার রোল ওইটাই, কিন্তু আমার সবসময় অ্যাওয়ারনেসটাও থাকতে হবে পাকা অভিনেতার মতো, যে আমি কি ওই রোলটা ঠিকমতো করতে পারছি কিনা। সো ধরেন আমি একদিন নায়কের রোলে চলে গেলাম, আমাদের যারা বন্ধু বান্ধবরা শুনছে আজকে, আমাদের যারা ইউনিভার্সিটিতে পড়ে হয়তো বা অনেকের অ্যাফেয়ার এবং অ্যাফেয়ার রিলেটেড ইস্যুস থাকে, আমি একটু ফান করেই বলি কথাগুলো যাতে কেউ কষ্ট না পায় বাট বুঝতে সুবিধা হয়। তো আমি নায়কই হয়ে গেলাম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গিতেই চলে গেলাম, তাহলে ওই রোলটা তুমি ঠিকমতো করছো কিনা এটা কে দেখবে? তুমি যদি ওইখানেই চলে যাও, তুমি নায়ক হিসেবেই চলে যাও। অমিতাভ বচ্চন কুলি অভিনয় করতে করতে সিদ্ধান্ত নিয়ে নিলেন না আমি আর যাবো না, আমি রেলওয়ে স্টেশনেই থেকে যাবো, আমি কুলি হব, বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক, তাকে ওখান থেকে ফিরে আসতে হয়। তাহলে তুমি যে প্রেমিক বা প্রেমিকা, তুমি আরেকজনের জন্য জীবন দিতে চাচ্ছ, তুমি কি একবার ভেবেছো যে তোমার একটা রোল আছে সন্তান হিসেবে কারো প্রতি, সেই রোলটা কেন তুমি ওভারলুক করছো? তুমি বের হও চরিত্র থেকে, শাহরুখ থেকে বের হও, বের হয়ে তুমি দেখো তোমার আর রোলগুলো কি, তুমি কি সবগুলোর প্রতি সমান দায়িত্ব পালন করছো কিনা। যদি দেখো যে না আমি একদিকে তো হেলে গেছি, একটা মেয়ে বা ছেলের জন্য আমি জীবন দিতে যাচ্ছি, থামো, তোমার অন্য রোলগুলো দেখো। এবং মানুষ হিসেবে এটাও আমাদের কাজ, সম্পর্ক হিসেবে এটাও আমাদের কাজ, যে আমরা কঠিন একটা কাজ করবো, আমাদের মন ভেঙে যাবে, তারপরও আমরা ঘুরে দাঁড়াবো, কারণ আমরা নিজের কাছে হারবো না। আমার সমাজে আরো 5টা লোকের প্রতি আমার দায়বদ্ধতা, আমার সন্তানের প্রতি, বাবা মার প্রতি, যে আমার কোনো কাজে আসছে বা আসেনি তার প্রতি আমার কিন্তু দায়বদ্ধতা আছে। আমি অন্তত তাদের দিকে তাকাই আমি মৃত্যু বেছে নিতে পারি না। আমি একদিন আমার পড়ালেখার ক্ষতি, ডিপ্রেশন, হোয়াট এভার ইউ কল, আমি মানতে পারবো না এটা, কারণ অফকোর্স ওই রোলে আমি ধরা খেয়েছি, কিন্তু আমার এর বাইরে আরো 20টা রোল আছে, আমি সেই রোলগুলো ভালোভাবে পারফর্ম করবো। এটাও কিন্তু একটা অ্যাওয়ারনেস, এবং আমি মনে করি ওই মানুষটাই সবচেয়ে বড় অভিনেতা যে এই রোলগুলোকে আলাদাভাবে ডিফাইন করতে পারে। কেউ যদি একটা রোলের মধ্যে ঢুকে নিজেকে হারিয়ে ফেলে, আমি বলবো না সেই লোকটা বড় অভিনেতা, আমি বলবো ওই রোলটা সে ভালো পালন করছে, বাট দ্যাটস ইট, ওইখানেই শেষ হয়ে যাবে। সো রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো আমাদের দায়িত্ব আসলে অনেক বেশি, এবং আমাদের মাকড়সা যেমন মাঝখানে বসে থাকে, তার কিন্তু জাল নেটটা কিন্তু পুরোটাতেই ছড়ানো থাকে, তাই না? সে যদি একটা সুতার উপর থাকতে চেষ্টা করতে হবে, সে কোনোদিন থাকতে পারতো না, পোকামাকড় আটকাতো না ওখানে। কাজে এই নেটওয়ার্কটাও তৈরি করতে হবে, এবং সবার সাথে একটা নাইস এনভায়রনমেন্ট ক্রিয়েট করেই বেঁচে থাকতে হবে। এবং আমি বললাম বেঁচে থাকতে হবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমরা কোনোদিন, আমরা 3 জন অন্তত কম্প্রোমাইজ করবো না, অ্যাটলিস্ট আমরা এটা অ্যাবসলিউটলি। আই এম শিওর আমাদের যারা দেখছেন তারাও কম্প্রোমাইজ করবে না, এবং আই এম শিওর আপনাদের অনেক কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে যে লাইফটাকে তাহলে কিভাবে বুঝবো, রিলেশনশিপগুলো কিভাবে হ্যান্ডেল করব, ডাউটকে কিভাবে আমরা ধ্বংস করব বা ম্যানেজ করব। সো এভরিথিং ইজ পসিবল। এবং যেটা এখানে সুন্দরভাবে যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি কৌশল শব্দটার সাথে অ্যাগ্রি করি। আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি আপনাকে অ্যাটাক করার জন্য না, আমি অ্যাগ্রি করি বলি, বিকজ আমি যেটা বিলিভ করি সে প্র্যাকটিস, এবং প্র্যাকটিস তখনই বলি যে আমাদের কিছু একটা কি করতে হবে সেটাই তো আমরা প্র্যাকটিস করব, তাই না? সো কৌশলগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করব, এবং লাইফকে কন্টিনিউয়াস, যেমন লাইফ আমরা যতদিন না আমাদের লাইফ শেষ হবে ততদিনের আগ পর্যন্ত তো আমরা থামছি না। সো লাইফটা যেহেতু কন্টিনিউয়াস চলছে, আমাদের অ্যাওয়ারনেসও কন্টিনিউয়াস চলবে, এবং নিজের মধ্যে যেই লাইফকে সুন্দরভাবে অবজার্ভ করা বা সুন্দরভাবে
বেঁচে থাকতে যেই বাধাগুলো আমাদেরকে হিট করতেছে সেগুলোকে আমাদের কন্টিনিউয়াসলি নার্চার করে করে লাইফকে এগিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ রিস্টার্ট ইউর সেলফ, এবং দ্যাট ইজ জাভেদ পারভেজ ভাইয়া, যিনি অ্যাকচুয়ালি এই রিস্টার্ট ইউর সেলফকে বাংলাদেশে বাংলা ফরম্যাটে মানুষের সামনে কথা বলার মতো একটা দুঃসাহস করেছেন, এবং আই এম শিওর আমি গ্ল্যাড যে এই দুঃসাহসটা আপনার মাধ্যমে চেষ্টা করতেছি হয়েছে, এবং এই চেষ্টাটা কন্টিনিউ হবে। আই এম শিওর যে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে, শুধু বইয়ের মধ্যেই থাকবে না, এটা আরও বিভিন্নভাবে আমরা এক্সপ্লোর করব, এবং আপনারাও সেই সুযোগটা পাবেন, যে এই সুযোগটার মাধ্যমে আমিও আসলে আমাদের লাইফকে ট্রান্সফর্ম করার এবং একটা বেটার নিজেকে জানার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা বুঝতে পারবো। সো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আমরা ডেফিনেটলি আরও হয়তো বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদের লাইফে আরও ভ্যালু অ্যাড করবে, যেটা সবসময় বলি যে আপনাদের লাইফে নিজেকে একটা বেটার ডিসিশন মেকার হিসেবে তৈরি করতে হেল্প করবে। সো টিল দেন আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।